নেটেরও সমস্যা আছে। নেটের সমস্যা আছে। ইয়েস, গুড মর্নিং। আমরা আজকে গতদিন তোমাদের যে কোশ্চেন শিটটা দিয়েছিলাম সেটা আমরা আলোচনা করব। এটা অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমেটোলজি। কিছু কোশ্চেন রিপিটেশন আছে, কিছু কোশ্চেন নতুন আছে, এবং এগুলো খুবই কমনলি যেগুলো আস্কিং কোশ্চেন অর্থোপেডিক্সে সেগুলি আছে। ফার্স্ট কোশ্চেন তোমাদের আগেও আমি আলোচনা করেছি একটু, এটা বারবার আসবে এই কোশ্চেনটা, এবং এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্যে এটা বিপদে পড়লে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। নেম, এটা কিন্তু রিটেনেও আসে। নেম দ্য প্রাইমারি সাইটস অফ সেকেন্ডারি বনি টিউমার। তার মানে বনে মেটাস্টেসিস কোন কোন প্রাইমারি টিউমার থেকে কমনলি হয়। আমি আগেও বলেছি যে উপর থেকে নিচের দিকে যদি আমরা মনে করি, উপর থেকে নিচের দিকে টিউমারগুলো মনে রাখতে সুবিধা: থাইরয়েড, ব্রেস্ট, ব্রঙ্কাস, কিডনি, প্রোস্টেট। এই পাঁচটার নাম অবশ্যই তোমাদের বলতে হবে, আর কোনোটা বলো আর না বলো। তাহলে থাইরয়েড, ব্রেস্ট, ব্রঙ্কাস, কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, প্রোস্টেট। সুপ্রারেনাল না বললে অসুবিধা নাই, প্রোস্টেট। এই পাঁচটা জায়গায় প্রাইমারি টিউমার হলে কমনলি বোনে মেটাস্টাসিস হয়, কমনলি বোনে মেটাস্টাসিস হয়। আর গতদিন আর একটা কথা বলেছিলাম যে বনে কোথায় কোথায় সেকেন্ডারি টিউমার হয়, সেটা আলাদা কোশ্চেন। বনে কোথায় কোথায় সেকেন্ডারি টিউমার হয়। আচ্ছা, এবার এই কোশ্চেনের সঙ্গে আরেকটা পার্ট আছে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ সেকেন্ডারি বনি টিউমার। সেকেন্ডারি, আমরা প্রাইমারি বনি টিউমার কি ফিচার নিয়ে প্রেজেন্ট করে, সেকেন্ডারি বনি টিউমার কি নিয়ে প্রেজেন্ট নিয়ে। প্রাইমারি বনি টিউমার প্রেজেন্ট করে, আগে একটু এখান থেকে বলে নিয়ে এর সঙ্গে বনি সোয়েলিং, বোন পেন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এগুলো প্রাইমারি একটা বনি টিউমারও যা নিয়ে প্রেজেন্ট করতে পারে, সেকেন্ডারি একটা বনি টিউমারও তাই নিয়ে প্রেজেন্ট করতে পারে। প্লাস প্রাইমারি বনি টিউমার মেটাস্টাসিসের ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। তার মানে প্রাইমারি টিউমার ফিচার নিয়ে আসতে পারে বোনের জন্যে, বোনের ফিচার, বনি সিমটম নিয়ে আসতে পারে, যেমন পেন হতে পারে, সোয়েলিং হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। আর মেটাস্টাসিস, বনে যদি টিউমার হয়, প্রাইমারি টিউমার হয়, তাহলে সেকেন্ডারি মেটাস্টাসিস কোথায় হবে? বনে যদি প্রাইমারি হয়, সেকেন্ডারি মেটাস্টাসিস কোথায় হবে? ডেফিনেটলি সেকেন্ডারি মেটাস্টাসিস কমনলি হবে হচ্ছে লাংসে। একমাত্র জিআইটি ছাড়া গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ফার্স্ট মেটাস্টাসিস হবে লিভারে, দেন লাংসে বা আদার সাইডে। আর বোনের ক্ষেত্রে ফার্স্ট প্রাইমারি টিউমার বনে হলে ফার্স্ট সেকেন্ডারি মেটাস্টাসিস হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে লাংসে। আবার আর লাংসে যদি প্রাইমারি হয়, তাহলে কোথায় মেটাস্টাসিস হতে পারে? বনেও মেটাস্টাসিস, অনেক জায়গায় হতে পারে, বনেও হতে পারে। এই জন্য এই কথাগুলো একটু কিভাবে, বিশেষ করে মেটাস্টাসিসগুলো হয় হেমাটোজেনিয়াস মেটাস্টাসিস। হেমাটোজেনিয়াস মেটাস্টাসিস, ভেনাস ড্রেনেজটা যদি আমরা একটু মনে খেয়াল করি তাহলে আমরা বলতে পারবো। কারণ মেটাস্টাসিস হয় ভেন দিয়ে, আর্টারি দিয়ে না, ভেন দিয়ে। এবার আমাদের কোশ্চেন এখানে যেটা আছে, হোয়াট আর দ্য
ক্লিনিক্যাল ফিচার্স অফ সেকেন্ডারি বনি টিউমার, এখানে শুধু বোনের ফিচারগুলো বলতে হবে। এখানে একটা বনি সোয়েলিং নিয়ে আসতে পারে, বনি পেন নিয়ে আসতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসতে পারে। এখানে মেটাস্টাসিস বলতে হবে না, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসতে পারে। মেটাস্টাসিস সেকেন্ডারি টিউমার কি ফিচার নিয়ে আসবে? এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এই কথাটা ভুললে চলবে না। এটা কমনলি প্রেজেন্ট করে সেকেন্ডারি মেটাস্টাসিস, এই ফিচারটা নিয়ে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এটা যেন খেয়াল থাকে। ফ্র্যাকচার অফ দ্য ডিজিজড বোন ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এরপরের কোশ্চেনের যে পার্টটা আছে, এ ইয়াং পেশেন্ট উইথ এ হিস্ট্রি অফ RTA was admitted to orthopedic ward with retention of urine and bleeding per urethra. How will you manage this patient? এখন গতদিনও যেটা আলোচনা করেছি সেই কোশ্চেনই জাস্ট রিপিটেশন। তো অনেকগুলি পার্ট আছে। ইয়াং পেশেন্ট, RTA was admitted to orthopedic ward. অর্থোপেডিক ওয়ার্ডে একটা পেশেন্ট কেন এসছে? RTA রুগী, নিশ্চয়ই তার ফ্র্যাকচার আছে। এই ফ্র্যাকচারটা কোন ধরনের ফ্র্যাকচার হবে? দিস ইজ ট্রমেটিক ফ্র্যাকচার। ইয়াং পেশেন্ট, RTA, সুতরাং এই ফ্র্যাকচারটা হবে ট্রমেটিক ফ্র্যাকচার। অর্থোপেডিক ওয়ার্ডে গেছে। এই পেশেন্টের আরও কি কমপ্লেন আছে? যে কোনো জায়গায় তার ফ্র্যাকচার আছে। রিটেনশন অফ ইউরিন অ্যান্ড ব্লিডিং পার ইউরেথ্রা, তাহলে ফ্র্যাকচারটা তার কোথায় আছে? ফ্র্যাকচার অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু এই রোগীর ক্ষেত্রে যে ক্লু দেওয়া আছে রিটেনশন অফ ইউরিন অ্যান্ড ব্লিডিং পার ইউরেথ্রা, তার মানে তার ফ্র্যাকচার আছে, পেলভিক ফ্র্যাকচার আছে, তার পেলভিসে ফ্র্যাকচার আছে, পেলভিক গার্ডেলে ফ্র্যাকচার আছে তার। হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট? এখানে একই কথা। অ্যাকর্ডিং টু দ্য ATLS প্রোটোকল অনুযায়ী আমরা প্রাইমারি সার্ভে করবো অ্যান্ড রিসাসিটেশন করবো। একই বারবার বলতে ABCD, বারবার এগুলো কিন্তু ফুল বলতে হবে। আমি গতদিন গ্লাসগো কমা স্কেল সম্বন্ধে ডিটেলস বলি নাই, পরে এটা আলোচনায় আসবে, তখন আমরা বলবো গ্লাসগো কমা স্কেল। অর্থাৎ ডিজাবিলিটি, নিউরোলজিক্যাল ডিজাবিলিটি, যে ডিতে যে পার্টটা ছিল, কাউন্টার পার্টটা ছিল। তাহলে আমরা ATLS অনুযায়ী প্রাইমারি সার্ভে রিসাসিটেশন করব, সেকেন্ডারি সার্ভে করব, প্রয়োজন হলে টার্সিয়ারি সার্ভে করব অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে আরও দুটো প্রবলেম আছে প্রাইমারি সার্ভের বাইরে। রিটেনশন অফ ইউরিন, রিটেনশন অফ ইউরিন আমরা কিভাবে ম্যানেজ করব? ব্লিডিং পার ইউরেথ্রা, ব্লিডিং পার ইউরেথ্রার সঙ্গে যদি রিটেনশন অফ ইউরিন থাকে তাহলে আমরা এটা সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে দেবো। কেউ কেউ বলতে পারে গাইডে কোথাও কোথাও লেখা আছে সুপ্রাপিউবিক পাংচার করে কোনো লাভ হবে না। পাংচার করলে ব্লাড আসবে না, ইউরিন আসতে পারতো, কিন্তু এখানে ধরে নেওয়া হবে তার ক্লট রিটেনশন হয়ে আছে, তার হেমাটোমা হয়েছে, ইউরিন রিটেনশনের সঙ্গে ব্লাডও জমা হয়ে আছে। সুতরাং পাংচার যদি আমি করি, এটা নিডিল ঢুকাই দিই, হোয়াইট বোন নিডিল যদি ইউরিনারি ব্লাডারে ঢুকাই দিই, তাহলে ইউরিনটা বেরোবে, ব্লাড বের হবে না। আর এটা থাকে না। আমি একটা রিটেনশন ফুল ব্লাডারে যখন একটা নিডিল ঢুকাই দিব, তখন ইউরিনটা যখন বের হয়ে যাবে, তখন ব্লাডারটা কোলাপস করে যাবে। ব্লাডার কোলাপস করে গেলে ওটা নিডিল থেকে সরে যাবে, থাকবে না। সুতরাং ওই ইনিশিয়ালি একটি ইউরিন আসবে, আর পরে আর ইউরিন আসবে না। ব্লাডার যখনই কোলাপস করে যাবে, তখন ব্লাডার চলে যাবে ইন্ট্রাপেলভিক অর্গান হয়ে যাবে। তখন ওই নিডিলের সঙ্গে স্কিন দিয়ে, যে স্কিনের সারফেসে যে নিডিলটা দেওয়া হয়েছে, নিডিলের সঙ্গে ব্লাডারের ক্যাভিটির কোনো যোগাযোগ থাকবে না। সুতরাং পাংচারটা ইজ নট এ গুড মেথড, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করতে হবে। হাউ উইল ইউ ম্যানেজ? এর সঙ্গে পেলভিক ফ্র্যাকচার হলে পারে আমাদের যেসব ম্যানেজমেন্ট তো আছে ইনইউজুয়াল, আমরা নাথিং বাই ওরাল রাখবো। একটা অ্যাক্সিডেন্টের রুগী, আমরা ইন্ট্রাভেনাস ইনফিউশন দেব, আমরা অ্যানালজেসিক দেব। আর এখানে যেহেতু পেলভিক ফ্র্যাকচার আছে, পেলভিক ফ্র্যাকচার হলে আমরা জানি 2 থেকে 3 লিটার পর্যন্ত ব্লাড লস হবে, কনসিল ব্লাড। সুতরাং ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। এই কথাগুলো মনে রাখতে হবে। আমরা এখানে অ্যান্টিবায়োটিক দেব। কি ধরনের অ্যান্টিবায়োটিক দেব? এখানে এমন অ্যান্টিবায়োটিক দিতে হবে, আমাদের সারফেস ইনজুরি থাকলে এক ধরনের অ্যান্টিবায়োটিক, ইউরিনারি ট্র্যাক্ট ইনজুরি থাকলে এক ধরনের অ্যান্টিবায়োটিক, দুটো একরকম। সারফেস ইনজুরি থাকলে, সারফেসে যদি ইনজুরি থাকে, তাহলে আমাদের গ্রাম পজিটিভ অর্গানিজম হওয়ারগুলো ঝুঁকি থাকবে, ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকবে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনজুরি হলে আমাদের গ্রাম নেগেটিভ ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকবে। সুতরাং এসব চিন্তা করে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। প্রতিটা জিনিস লজিক্যাল, মুখস্থ করে এমনি কোনো লাভ নাই। শুধু ব্রড স্পেকট্রাম বললে হবে না, যেটা যেখানে প্রয়োজন সেটা বলতে হবে। আগের দিনও বলেছি, ব্রড স্পেকট্রাম তো টেট্রাসাইক্লিন ব্রড স্পেকট্রাম, কট্রিমাক্সিজোল ব্রড স্পেকট্রাম, সেটা তো আমরা দিব না।
কারণ এখানে আমরা কোনো সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ইজ এ ভেরি গুড কাভার আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে অ্যান্টিবায়োটিক দেব। এখন এইখানে অনেক সময় জিজ্ঞাসা করা হয়, এই যে ক্যাথেটার আমি দিলাম না বা সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করব, এটা আমি কিভাবে ম্যানেজ করব? সুপ্রাপিউবিক সিস্টোস্টমিটা আমি আজীবন রাখবো না, এটা কিভাবে ম্যানেজ করতে হবে আমাকে? সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে ওখানে আমরা কি দিয়ে রাখি? হোয়াইট বোর ফলিস ক্যাথেটার অথবা ম্যালিকোট ক্যাথেটার। ম্যালিকোট ক্যাথেটার হচ্ছে আইডিয়াল। ম্যালিকোট ক্যাথেটার সবসময় হাতের কাছে পাওয়া যায় না, আমরা একটা হোয়াইট বোর ফলিস ক্যাথেটার দিয়ে রাখি। এটা কিভাবে ম্যানেজ করতে? এটা তো আজীবন রাখা যাবে না, এটা তো টেম্পোরারি। এটা 6 সপ্তাহ পরে, 6 সপ্তাহ পরে আমরা রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম করব, যে ইউরেথ্রার ঠিক আছে কিনা, ইউরেথ্রার কন্টিনিউটি বা ইউরেথ্রা যে ইনজুরি হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে কিনা, রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম করব। রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম করে যদি দেখি আমরা ইউরেথ্রা ঠিক আছে এবং আমাদের কন্ট্রাস্টটা ইউরিনারি ব্লাডার পর্যন্ত চলে গেছে, তাহলে আমরা যদি ক্যাথেটারটা বের করে নিয়ে আসি, জাস্ট ক্যাথেটারটা সুপ্রাপিউবিক সিস্টোস্টমি ক্যাথেটারটা বের করে আনলে সে প্রস্রাব নিচে দিয়ে করতে শুরু করবে এবং উপরে যে ওপেনিং ছিল এটা এমনি বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। ব্লাড আইস কন্ট্রাক্টাইল অর্গান এমনি বন্ধ হয়ে যাবে, 1 দিন 2 দিন পরে আর এমনি প্রস্রাব বন্ধ হয়ে যাবে, আর আসবে না, কিচ্ছু করা লাগবে না। আর যদি আমরা দেখি যে রেট্রোপিউবিক ইউরেথ্রোগ্রাম করে যে ইউরেথ্রাতে স্ট্রিকচার হয়ে গেছে বা ইউরেথ্রার কন্টিনিউটি নাই, ইউরিনারি ব্লাডারের সঙ্গে ডিসরাপশন হয়ে আছে, কন্টিনিউটি নাই অথবা স্ট্রিকচার হয়ে আছে, তাহলে আমরা ক্যাথেটার খুলবো না। আগে আমরা স্ট্রিকচার বা ডিসকন্টিনিউটি হয়ে থাকলে সেটার চিকিৎসা ইউরেথ্রার আগে করব, করে তারপরে ক্যাথেটার খুলবো। দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ সুপ্রাপিউবিক সিস্টোস্টমি। একসঙ্গে বলে গেলাম। আমি কোশ্চেনে আলোচনা করলেও কিন্তু আমি তোমাদের পরীক্ষার জন্যে, হ্যাঁ, ভাইবার জন্যে, ইভেন রিটেনের জন্যে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো লাগবে আমি সব কিন্তু টাচ করে যাচ্ছি। অপ্রয়োজনীয় পড়ার সময় বোধহয় তোমাদের বেশি নাই, পড়তে তো অবশ্যই হবে, তবে সেটা পরীক্ষার প্রস্তুতি আর সাধারণভাবে পড়া দুটো এক জিনিস নয়। পরীক্ষার প্রস্তুতি আলাদাভাবে নিতে হয়, তা নাহলে তুমি ভালো উত্তর করতে পারবে না। হোয়াট ডু মিন বাই অ্যাম্পুটেশন? ভেরি গুড, এটা আর একটা কোশ্চেন যেটা তুমি বিপদে পড়লে করা হয় এবং সিনিয়র টিচাররা খুব করে। অ্যাম্পুটেশন ধরে নেওয়া হয়, এটা সম্বন্ধে তুমি জানো এবং এটার একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা খুব সুন্দরভাবে বলতে হবে, না হলে অর্থোপেডিক্সের ডাক্তাররা খুব মাইন্ড করে। হোয়াট ইজ অ্যাম্পুটেশন? অ্যাম্পুটেশন হচ্ছে পারপাসফুল সার্জিক্যাল রিমুভাল অফ লিম, আর কোনো কেউ লেখে আছে পার্ট অফ দ্য লিম, সেটা বলতেও পারো নাও বলতে পারো, এটা জরুরি না। তাহলে পারপাসফুল সার্জিক্যাল রিমুভাল অফ এ লিম অর পার্ট অফ এ লিম থ্রু দ্য বোন, এই কথাটা কিন্তু বলতে হবে, থ্রু দ্য বোন অর কার্টিলেজ। বোন বললেই হবে, কার্টিলেজ আনার দরকার নাই, থ্রু দ্য বোন, কার্টিলেজ বলার দরকার নেই। তাহলে পারপাসফুল কোনোটা বাদ দিলে হবে না, পারপাসফুল সার্জিক্যাল নির্দিষ্ট একটা উদ্দেশ্যে করতে হবে। ট্রেনের নিচেই তুমি কাটা করে গেলে পা কেটে পড়ে গেল, এটা কিন্তু অ্যাম্পুটেশন হবে না, অ্যাম্পুটেশন হবে না, এটা উদ্দেশ্য থাকতে হবে এটা কেটে ফেলানোর জন্য। একটা সন্ত্রাসী এসে কোপ দিয়ে কেটে ফেললো, এটা অ্যাম্পুটেশন হবে না। তাহলে পারপাসফুল সার্জিক্যাল রিমুভাল অফ এ লিম অর পার্ট অফ এ লিম থ্রু দ্য বোন, এই অংশটা তোমরা খুব গোলমাল করো। থ্রু দ্য বোন, বোন দিয়ে যদি কাটো তাহলেই অ্যাম্পুটেশন হবে। থ্রু দ্য জয়েন্ট দিয়ে যদি কাটো, এর আগে থ্রুটুকু যদি না বলো তাহলে কিন্তু কমপ্লিট হবে না। থ্রু দ্য জয়েন্ট যদি কাটো সেটা হবে ডিজআর্টিকুলেশন, এটা অ্যাম্পুটেশন হবে না। তাহলে এখানে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে পারপাসফুল সার্জিক্যাল রিমুভাল অফ এ লিম অর পার্ট অফ এ লিম থ্রু দ্য বোন, এই কথাটা বলতে এইটুকুন বলতে হবে, দিস ইজ অ্যাম্পুটেশন। এবার ইন্ডিকেশন অফ অ্যাম্পুটেশন অ্যান্ড ক্রাইটেরিয়া অফ অ্যান আইডিয়াল অ্যাম্পুটেড লিম, এই দুটোই এই জানতে হবে, এর বাইরে কিছু জানার দরকার নেই। ইন্ডিকেশন অফ অ্যাম্পুটেশন, এটা বইতে সুন্দর করে 3টা হেডলাইন দেওয়া আছে, এই 3টা হেডলাইনে সবাই জানতে চায়। ডেড, ডেডলি, ডেড লস, কথাটার মানেটা কি? ডেড, ডেডলি, ডেড লস। ডেড মানে হচ্ছে যে লিম বা পার্ট অফ দ্য লিম অলরেডি নষ্ট হয়ে গেছে,
ডেড টিস্যু বডিতে জিয়ে রেখে কোনো লাভ নেই। তার মানে কি, যদি আমাদের গ্যাংগ্রিন হয়ে যেয়ে থাকে, কোনো লিম যদি গ্যাংগ্রিন হয়ে যেয়ে থাকে, সেটা কেটে বাদ দিতে হবে। এটা হলো ডেড। ডেডলি, ডেডলি মানে হচ্ছে এটা, ডেড মানে মৃত, ডেডলি মানে হচ্ছে মৃত্যুর ঝুঁকি রয়ে গেছে। এখানে দুটো জিনিস, মৃত্যুর ঝুঁকি রয়ে গেছে। এই মৃত্যুর ঝুঁকি রয়ে গেছে দুটো ঘটনায় ঘটতে পারে। একটা হতে পারে লিম সেভিং অ্যাটিটিউড, হতে পারে লাইফ সেভিং অ্যাটিটিউড হতে পারে। কথাটার মানে কি, দিস ইজ দ্য এম অফ অ্যাম্পুটেশন। আবার এটা কিন্তু এম অফ অ্যাম্পুটেশন, পরে আমি আসবো। ডেডলি দুই রকম হতে পারে। সেটা লিম্বের জন্য, মনে করো লিম্বের কিছু অংশ, লোয়ার লিম্বটা এমনভাবে নষ্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে, যে সেটা যদি আমি রেখে দেই ওখানে ইনফেকশন হয়ে আপার লিম্বও নষ্ট, সেটা আপার পার্ট, লিম্বের লোয়ার পার্ট নষ্ট হয়ে গেছে, আপার পার্টও ইনফেকশন বা গ্যাস গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যেটা আর কিছু করা যাবে না, ওটা কেটে বাদ দিলাম, বাকিটুকুন আমাদের লিম্বটা বেঁচে গেল। এটা হলো লিম্ব সেভিং অ্যাটিটিউড। আবার এমন হতে পারে যে লিম্বে ইনফেকশন হয়েছে, ওই লিম্বটা যদি আমি বাদ না দেই, আমি নিজেই পুরো জীবনটাই বিপন্ন হতে পারে। সেটা কীরকম, মনে করো গ্যাস গ্যাংগ্রিন হয়েছে, একটা পায়ে গ্যাস গ্যাংগ্রিন হয়েছে, সেই পাটা যদি তুমি বাদ না দাও তাহলে তুমি জীবনেই বাঁচতে পারবে না। সেটা হচ্ছে লাইফ সেভিং অ্যাটিটিউড। আবার এমন হয়েছে একটা পায়ে ক্যান্সার হয়েছে, ওই পাটা যদি তুমি বাদ দাও তাহলে তুমি ক্যান্সার থেকে বেঁচে গেলে। তাহলে এখানে দুটো কথা, একটা লাইফ সেভিং অ্যাটিটিউড, একটা লিম সেভিং অ্যাটিটিউড। তাহলে এটা আমাদের হচ্ছে ডেডলি, ডেডলি। আর একটা আছে ডেড লস। এটা হলো কি, যে টিস্যুটা এমনভাবে যে নষ্ট হয়েছে যে ওটা রেখে কোনো লাভ নেই। সেটা অ্যাক্সিডেন্টের পরে হতে পারে, প্যারালাইসিস হয়ে হতে পারে, ওই টিস্যুটা কোনো কাজ করছে না। ওই অংশটা যদি না থাকে তাও তুমি কাজ করে বেড়াতে পারবা। হ্যাঁ, এবং সার্জারিতে একটা কথা আছে যে ইউজলেস লিম থেকে ইউজফুল অ্যাম্পুটেশন ইজ বেটার। মানে যে লিমটা তোমার কোনো কাজ করছে না, সেই লিমটা থাকার থেকে না থাকায় অ্যাম্পুটে, সেইটুকুন বাদ দিয়ে যদি অ্যাম্পুটেড লিম ওয়ার্কফুল হয়, মানে কাজ করতে পারে, ক্যাপাবেল হয়, ইট ইজ বেটার। যেমন তোমার হাতের একটা, মনে করো আপার লিম্বের একটা অংশ, লিয়েল পুরো এই লিমটা তুমি অবশ হয়ে গেছে, এটা কোনো কাজ করতে পারছে না। হ্যাঁ, বা লিম্বের পার্টলি ফোর আর্মটা নষ্ট হয়ে গেছে, অবশ হয়ে গেছে, এটা থাকার জন্যই তুমি জামা কাপড় পরতে পারছো না, চলাফেরা করতে পারছো না, ওটা যদি কেটে ফেলে দেওয়া যায়, বাকিটুকুন যদি অ্যাক্টিভ থাকে, উপরের অংশ অ্যাক্টিভ থাকে, ওটুকু দিয়েও তুমি অনেক কাজ করতে পারবা। ঠিক একইভাবে পায়ের কথা যদি বলি, পায়ে যদি গ্রেট টোর যদি টিপটা নষ্ট হয়ে যায়, ওই গ্রেট টো রেখে কোনো লাভ নাই। গ্রেট টোর যদি টিপটা নষ্ট হয়ে যায়, মানে দিস ইজ দ্য প্রেশার পয়েন্ট, টিপ পয়েন্ট, বল অফ দ্য গ্রেট টো, এটা যদি নষ্ট হয়ে যায়, বা গ্রেট টোর বাকি অংশটা যদি থাকে, এটার জন্য তুমি জুতা পরতে পারবে না। জুতায় ওটা ফ্রিকশন হবে, আঘাত লাগবে, জুতা পরতে পারবে না। ওইটা গ্রেট টোর বলটা যদি নষ্ট হয়ে যায়, তুমি পুরো গ্রেট টোটা ফেলে দাও, তুমি দিব্যি জুতা পরে ঘুরে বেড়াতে পারবা, কোনো অসুবিধা হবে না। বরং ওইটা থাকলে ট্রমা হবে। তা আপার লিম্বের ক্ষেত্রে কিন্তু উল্টো। আপার থাম্বে যদি তুমি 1 মিলিমিটারও বেশি রাখতে পারো, থাম্বে তোমার যত বেশি রাখতে পারবা, তুমি হাতের গ্রিপ তত ভালো হবে, কাজ করতে তত সুবিধা হবে। দুই পায়ে আপার লিম্বে আর লোয়ার লিম্বের ডিজিটের থাম্ব এবং গ্রেট টোর অ্যাম্পুটেশনের প্রিন্সিপিল কিন্তু টোটালি ভিন্ন। থাম্বে যতটুকুন পারো ম্যাক্সিমাম তোমাকে রাখতে হবে। আর গ্রেট টোতে হচ্ছে, যদি গ্রেট টোর টিপটা নষ্ট হয়ে যায় তাহলে বাকি পা রেখে লাভ নাই, মানে ওই গ্রেট টো তার রেখে লাভ নাই। গ্রেট টো একেবারে গোড়ার থেকে, জয়েন্ট থেকে বাদ দিয়ে দিতে হবে, মেটাটার্সাল জয়েন্ট থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে পরে তুমি হেঁটে বেড়াতে পারবা, সব কাজ করে বেড়াতে পারবা। ওটা থাকলেই বরং আরো ইনজুরি হবে। তাহলে দিস ইজ ডেড লস। কি বললাম? ডেডলি, ডেড লস। এর প্রতিটা তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা ডেড ইয়ে বলো, উদাহরণ বলো, ডেডলির উদাহরণ বলো, ডেড লস বলো। ডেড লস বলো হচ্ছে ইনইফেক্টিভ বা প্যারালাইজ লিম বা সিভিয়ারলি ইনজিওর্ড টিস্যু বা
ডিভাইটালাইজ টিস্যু যদি লিম্বে থাকে, যেটা তুমি রাখতে পারছো না ওইটুকুন কেটে বাদ দিলে, তাহলে দিস ইজ দ্য ইন্ডিকেশন অফ অ্যাম্পুটেশন। এখানে আর একটা কোশ্চেন আছে অ্যাম্পুটেশনের, এর পরে বোধহয় আবার আছে, রিপিটেশন হবে। সেটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ অ্যান আইডিয়ালি অ্যাম্পুটেড লিম্ব। আইডিয়ালি অ্যাম্পুটেড লিম্বের ক্রাইটেরিয়া কি কি, বা অ্যাম্পুটেড লিম্বের আইডিয়াল ক্রাইটেরিয়া কি কি, যেভাবেই ঘোরাই বলো না কেন একই কথা। কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? লিম্বটার হতে অপটিমাম লেন্থ হতে হবে। এই অপটিমাম লেন্থ কথাটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। আপার লিম্বে একরকম, লোয়ার লিম্বে একরকম, অ্যাডাল্টের একরকম, বাচ্চাদের একরকম। অনেকে বলে মেজারমেন্ট বলে যে 14 সেন্টিমিটার রাখবো বা 12 সেন্টিমিটার রাখবো, এটা কিন্তু ফিক্স না। বড়দের 14 সেন্টিমিটার রাখলে বাচ্চাদের অনেক সময় 6 সেন্টিমিটার রাখতে হয়। এটা ইম্পর্ট্যান্ট হচ্ছে, কথাটা হচ্ছে অপটিমাম লেন্থ, কোন লিম্বে কতটুকুন জানতে হবে। এটা তোমার অত ডিটেলস না জানলেও হবে। গাইডে একটা ফিগার লেখা আছে, কিন্তু ফিগারটা ইজ নট অপটিমাম, সবার জন্যই তো অপটিমাম না, একই রকম হবে না। একজন নিউজিল্যান্ডের মানুষের জন্য যে লেন্থ হবে আর সেই ইয়ের জন্য বান্টুকের জন্য একরকম লেন্থ একরকম হবে না, দুজনের লেন্থ কনফিগারেশন আলাদা। তাহলে অপটিমাম লেন্থ হতে হবে, একটা লিম্বের অপটিমাম লেন্থ থাকে। অপটিমাম লেন্থের সুবিধা কি? বেশি বড় যদি আমি রাখি, মনে করো আপার লিম্বে আমি হিউমেরাসে রাখলাম, হিউমেরাস আর রেডিও হিউমেরাল জয়েন্ট পর্যন্ত, এলবো পর্যন্ত রেখে দিলাম, বড় রেখে দিলাম। বড় রাখলে অসুবিধা কি? লোয়ার লিম্বে পুরো ফিমার রেখে দিলাম, বা ফিমারের জাস্ট লোয়ার এন্ডটা ফেলে একটু বেশি বড় করে রাখলাম। বেশি বড় রাখলে অসুবিধা কোথায়? আর বেশি ছোট রাখলে অসুবিধা কোথায়? আগে ছোট করে বেশি করে কেটে ফেললাম, বেশি করে কেটে ফেললে অসুবিধাটা কোথায়? বেশি করে কেটে ফেললে হলো তোমার আর্টিফিশিয়াল লিম্ব লাগাতে পারবে না, আর্টিফিশিয়াল লিম্ব লাগাতে ডিফিকাল্টিস হবে। আজকাল যদিও সমস্ত লিম্বে আর্টিফিশিয়াল লিম্ব লাগানো যায়, কিন্তু ডিফিকাল্টিস হবে। সেই জন্য আমরা একটা নির্দিষ্ট লেন্থ রেখে দেবো লিম্বের। আর বেশি বড় রাখলে কি হবে? আর্টিফিশিয়াল লিম্ব যখন তুমি রাখবা, তখন আর এক পা যেটা আছে সেই পায়ের সাথে জয়েন্টের ইউনিফর্মিটি থাকবে না। এক পায়ের জয়েন্ট উপরে আর এক পায়ের আর্টিফিশিয়াল জয়েন্ট যদি নিচেই থাকে, তাহলে তুমি হাঁটতে পারবে না, স্মুথলি হাঁটতে পারবে না। তোমার জয়েন্ট দুটো পাই একই লেভেলে থাকতে হবে। সেই জন্যে বেশি বড়ও রাখা যাবে না, লিম্বটাকে বেশি ছোটও করা যাবে না, অপটিমাম লেন্থ হতে হবে। তার কি কি ফিগার আছে, আর কি কি ফ্যাক্টর আছে, এটা হলো 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে এর এন্ডটা হতে হবে কোন বিয়ারিং, কনিক্যাল হতে হবে। কনিক্যাল, কনিক্যাল যদি না হয়, এটা যদি শার্পলি অ্যাম্পুটেড হয় বা ওখানে ভোতা টাইপের হয়, তাহলে আর্টিফিশিয়াল লিম্ব লাগাতে ডিফিকাল্টিস হবে, প্রেশার শোর হওয়ার ঝুঁকি থাকবে লাগানোর পর। এই জন্য মুখটা কনিক্যাল হতে হবে। লিম্বের অ্যাম্পুটেড লিম্বের এন্ডটা কনিক্যাল হতে হবে, কোন বিয়ারিং হতে হবে, কনিক্যাল হতে হবে। আর কি করতে, এটা হচ্ছে পরের কথা, এর আগে আরো কিছু কথা আছে। আমরা যখন অ্যাম্পুটেশন করব, তখন স্কিন, মাসেল, বোন এর কোনটার লেন্থ কতটুকুন হবে, এটা একটা হিসাব আছে। স্কিনটা বড় রাখতে হবে, স্কিনের থেকে মাসেলটা একটু ছোট করতে হবে, মাসেল থেকে বোনটা আরো ছোট করতে হবে। তা নাহলে আমি এটাকে ঢাকতে পারবো না। সবগুলো যদি একই লেন্থে কাটি, করাত দিয়ে কাটার মতো কেটে ফেলি, তাহলে কিন্তু আমি মাসেল দিয়ে প্যাড, মাসেল প্যাড দিয়ে বোনটাকে কভার করতে পারবো না, স্কিন দিয়ে ক্লোজ করতে পারবো না। তাহলে আর যদি আমি ফ্লাপি বা প্রেশার ছাড়া ক্লোজ না করতে পারি, তাহলে আমাদের স্টিচগুলো থাকবে না, স্টিচগুলো সব কেটে যাবে। তাহলে কি করতে হবে? স্কিনটা যতটুকুন হবে তার থেকে মাসেলটা শর্ট হবে, মাসেল থেকে বোনটা শর্ট হবে। তাহলে আমাদের লিম্বটাকে অ্যাম্পুটেশন করার পর এন্ডটা আমাদের একটা কনিক্যাল এন্ড হবে। 3 নাম্বার হচ্ছে আমরা নার্ভ যেটা থাকে, মোটা মোটা যে লিম্বে যে নার্ভগুলি থাকে, এই নার্ভগুলো আমাদের বোন থেকে আরো ছোট করতে হবে। তা না হলে হিলিং এর সময় এই নার্ভটা যদি ট্রাপড হয়ে যায় কোনো টিস্যুর সঙ্গে, ওই কাট এন্ডের সাথে, তাহলে এই পেন, বনি নার্ভের ইরিটেশনের জন্য অ্যাম্পুটেশনের পরে পেন হবে। স্পন্টেনিয়াস পেন হতে পারে, আর্টিফিশিয়াল লিম্ব লাগানোর পরেও পেন হতে পারে। তাহলে যে নার্ভটা থাকে, নার্ভটা আমাদের ছোট করে কাটতে হবে, ছোট করে কাটতে হবে। এরপরে হচ্ছে ওই যে বললাম যে এন্ডটা হতে হবে আমাদের কনিক্যাল।
অ্যাম্পুটেড লিম্বের এন্ডটা হতে হবে কনিক্যাল, যে স্কার্টটা হবে, যে স্মুথ স্কিন যে আমরা ক্লোজ করব, সেই স্কার্টটা যেন প্রেশার পয়েন্টে না হয়, হয় সামনের দিকে অথবা পিছনের দিকে, এমনভাবে ক্লোজ করতে হবে যাতে ওটা প্রেশার পয়েন্টে না হয়। প্রেশার পয়েন্টে হলে আর্টিফিশিয়াল লিম্ব লাগানোর পর ফ্রিকশনের জন্য প্রেশার সোর বা প্রেশার আলসার হবে। তাহলে এই কয়টা ক্রাইটেরিয়া অত্যন্ত, আরও অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটা না বললে নয়। অপটিমাম লেন্থ থাকতে হবে, মাসেলটাকে স্কিন থেকে ছোট করতে হবে, বোনটাকে মাসেল থেকে ছোট করতে হবে, এন্ডটা হবে কনিক্যাল, স্কার্টটা এমনভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে ইট উইল নট প্লেস ইন প্রেশার পয়েন্ট। এই কয়টা যেন আমাদের খেয়াল থাকে। আর গুড মাসেল প্যাড থাকতে হবে। মাসেল প্যাড যদি মাসেল দিয়ে যদি না থাকি, বোনটাকে যদি আমরা শুধু স্কিন দিয়ে ঢেকে দেই, তাহলে কিন্তু আর্টিফিশিয়াল লিম্ব লাগানো যাবে না। প্রেশারের বোনে ভিতরে বোন আর বাইরের আর্টিফিশিয়াল লিম্ব দুটো প্রেশারের স্কিনে আলসার হবে। মানে গুড মাসেল প্যাড থাকতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। বোনটাকে ঢাকার জন্য দুই দিকে মাসেলের একটা খুব ভালো প্যাড থাকতে হবে। তাহলে দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল স্ট্যাম্প, অ্যাম্পুটেড স্ট্যাম্প। আচ্ছা, এরপরের কোশ্চেন আছে, a woman of 50 years was brought to you with history of fall followed by pain in the right hip. Very good. What is the most likely diagnosis? এটা বুঝতেই পারছো, 50 বছরের একজন মহিলা আসলো তোমার কাছে, যে পড়ে গেছে, জাস্ট পড়ে গেছে, বাথরুমে পড়ে গেছে বা সিঁড়ির থেকে নামার সময় পড়ে গেছে, পেন ইন দ্য রাইট হিপ এরিয়াতে তার পেন হচ্ছে। তাহলে খুব সিম্পল জিনিস, একটা পোস্ট মেনোপজাল ওমেনের যদি এরকম পড়ে যায় ছোটোখাটো ট্রমাতে বা আনইভেন্ট সারফেসে যদি সে পড়ে যায়, তাহলেই তার যেটা হবে রাইট হিপে তার পেন হচ্ছে। তাহলে ফ্র্যাকচার নেক অফ দ্য রাইট ফিমার, তোমাকে এইভাবে কথা বলতে হবে। বলেই দেওয়া হচ্ছে রাইট হিপে পেন, তোমাকে ডায়াগনোসিসে শুধু ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার বললে হবে না। গুড অ্যান্সার হচ্ছে ফ্র্যাকচার নেক অফ দ্য রাইট ফিমার, এটা বলতে হবে, রাইট ফিমার। তাহলে এটার উত্তর এইটুকুন। এখানে তোমাকে বিভিন্ন কোশ্চেন আসবে যে এই ফ্র্যাকচার এখানে কেন হলো, ছোটোখাটো ট্রমাতে কেন ফ্র্যাকচার হলো, কেন অস্টিওপোরোসিস আছে। এল্ডারলি ফিমেল অস্টিওপোরোসিস হয়, এ বয়সে হরমোনাল ইমব্যালেন্সের জন্যে অস্টিওপোরোসিস হয়, এই জন্যে তার এটা ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার হয়েছে। এটার জন্য তোমাকে তখন জিজ্ঞাসা করা হবে যে ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার ছাড়া একটা এল্ডারলি ফিমেলের আর কি কি ফ্র্যাকচার হতে পারে, সে প্রন টু আদার কি কি ফ্র্যাকচার সে প্রন, মানে তার ঝুঁকি আছে এল্ডারলি ফিমেলের, সে এটা বলতে হবে কিসে কিসে কোথায় কোথায় ফ্র্যাকচার হতে পারে। মানে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ডিউ টু অস্টিওপোরোসিস কোথায় কোথায় হয়। একটা তোমরা আগের দিন আলোচনা করেছি আমরা, কলিস ফ্র্যাকচার হতে পারে, এই একটা ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার। আর কি ফ্র্যাকচার হতে পারে, কমনলি যেটা হয় কম্প্রেশন ফ্র্যাকচার অফ দ্য ভার্টিব্রা। এই তিনটা যেন ভুল না হয়। ভার্টিব্রাতে কম্প্রেশন ফ্র্যাকচারটা কি, ভার্টিব্রা উপরে নিচে চাপ খেয়ে চুপসে যাবে, তার মানে ওই সে স্যান্ডউইচের মতো মাঝখানে চাপ খাবে, দিস ইজ কম্প্রেশন ফ্র্যাকচার। তাহলে এটুকুন বললেই হবে। আর চিকিৎসা কি, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের চিকিৎসা কি, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের চিকিৎসা এক কথায় বলতে গেলে এখানে ক্লোজ রিডাকশনের আসলে তেমন কোনো রোল নাই। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ক্লোজ রিডাকশনে কিছু হবে না। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের চিকিৎসা যদি করতে হয়, প্রয়োজন হয়, দেন ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হিলিং হবে না, ইউজুয়ালি হিলিং হয় না, এটা দিস ইজ দ্য রুল। ব্যতিক্রম থাকতে পারে, ইউজুয়াল রুল হলো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মানেই ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। ব্যতিক্রমও আছে, ব্যতিক্রম নাই তা না, তোমাদের এইটুকুন জানলে হবে। আর ট্রমেটিক ফ্র্যাকচার ইউজুয়ালি ক্লোজ রিডাকশন, মোস্ট অফ দ্য মেজরিটি ক্লোজ রিডাকশনে ভালো হয়ে যায়, কখনো কখনো ওপেন রিডাকশন লাগতে পারে। আর কম্পাউন্ড ফ্র্যাকচার ইউজুয়ালি ওপেন রিডাকশন লাগে, ক্লোজ রিডাকশনও ভালো হতে পারে, অসম্ভব না, এগুলো পরে আসছি। আচ্ছা, ফ্র্যাকচার আমরা গতদিন একটু আলোচনা করেছিলাম
কিন্তু আমি বলেছি আমি খুব বেশি আলোচনা করব না অর্থোপেডিক্স নিয়ে, তারপরে একটু বলে রাখি এই ফ্র্যাকচার নিয়ে তোমাদের ডেফিনেশন নিয়ে ঝামেলা হয়, ফ্র্যাকচার ডিসলোকেশন নিয়ে ঝামেলা হয়। হোয়াট ইজ ফ্র্যাকচার? ফ্র্যাকচার হচ্ছে disruption of the natural integrity of a bone or cartilage, but disruption of the natural integrity of a bone or cartilage, this is fracture. বা বোন অ্যান্ড কার্টিলেজের ন্যাচারাল ইন্টিগ্রিটি যদি ডিসরাপশন হয় দেন ইট ইজ ফ্র্যাকচার। আর হোয়াট ইজ ডিসলোকেশন? ডিসলোকেশন হচ্ছে ডিসরাপশন অফ দ্য নর্মাল integrity of a joint, disruption of a normal but of the normal integrity of a joint, this is dislocation. Disruption of the একটু ভুল হয়েছে আমার, complete disruption of the integrity of a joint বা disruption of a joint, complete disruption of a joint, এটুকুন বললে হবে, is called the dislocation. আর subluxation হচ্ছে incomplete disruption of a joint. হ্যাঁ, মানে যেখানে এখানে আরো লেজুড়ি আছে, তোমাদের নিশ্চয়ই অর্থোপেডিক্স আরো ভালো করে পড়াবে। বেসিক জিনিস হচ্ছে disruption of the normal integrity of a joint where there is no contact between the articular, এইভাবে তোমাদের পড়িয়েছি, where there is no contact between the two articular surface. Disruption of a joint where disruption of a where there is no contact বা remaining no contact between the two articular surface, this is হচ্ছে dislocation. আর subluxation হচ্ছে disruption of a joint where some degree of contact remaining between the two articular surface. আমি বিভিন্নভাবে বলার চেষ্টা করছি, মানে যেখানে কমপ্লিট ডিসরাপশন হবে সেটা ডিসলোকেশন, যেখানে পার্শিয়াল ডিসরাপশন অফ এ জয়েন্ট হবে দ্যাট ইজ সাবলাক্সেশন। এটা কিন্তু প্রায় জিজ্ঞাসা করা হয়। ঠিক একইভাবে নন ইউনিয়ন ম্যাল ইউনিয়ন পরে জিজ্ঞাসা করা হয়, কোশ্চেন আসলে আমি একটু বলবো। প্রিন্সিপলস অফ ট্রিটমেন্ট অফ এ ফ্র্যাকচার, ভেরি গুড, এটা তো তোমাদের বলতে হবে, ভাইভাবে রিটেনও আসে, তোমরা জানো, বিভিন্নভাবে মনে রাখতে চেষ্টা করো। সেটা হচ্ছে আর দিয়ে বলা হয়, 4টা আর্ট দিয়ে বলা হয়, না 4টা না 3টা আর্ট দিয়ে বলা হয়। রিডাকশন, রিটেনশন, তারপর রিডাকশন, রিটেনশন, রেস্ট, রিহ্যাবিলিটেশন। রিডাকশন মানে হচ্ছে, রিডাকশন হচ্ছে কি, যেটা কি বলে শব্দটাকে, রিডাকশন, যে realignment of the articular surface, fractured end, articular surface realignment, যেটা ফ্র্যাকচার এ যে ডিসরাপশন হয়েছিল সেটাকে রিঅ্যালাইন, নতুন করে যেটা কাছাকাছি আনা হবে, হ্যাঁ, বা রিঅ্যালাইনমেন্ট অফ দ্য ফ্র্যাকচার এন্ড। মনে করো একটা পেন্সিল ভেঙে গেছে, সেই পেন্সিলটাকে যে জায়গায় ভেঙে গেছে সেই 2টা এন্ডকে এক জায়গায় এনে রিঅ্যালাইন করা, আবার সোজা করে সেই পেন্সিলের মতো শেপ করে আনাটা হচ্ছে রিডাকশন। আবার যদি এটাকে তুমি ধরে না রাখো, রিটেনশন না করো, রিটেনশন না করলে আবার তুমি যদি 2টো এন্ড পেন্সিলে ছেড়ে দাও, আবার এটা 2 জায়গায় পড়ে যাবে, 2 দিকে পড়ে যাবে। তার মানে এটাকে রিডাকশন করার পর আমাদের রিটেনশন করতে হবে, রিডাকশনের পর এটা রিটেনশন করতে হবে। রিটেনশন করার পর এই 2টো এন্ড একটার সঙ্গে একটা জোড়া লাগানোর জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে ধরে রাখতে হবে, রেস্টে রাখতে হবে। এটা তুমি ধরে একদিন রাখলে ছেড়ে দিলে পারেই আর হবে না, নির্দিষ্ট সময়, দিস ইজ রেস্ট।
তারপরে হলো যদি সে রেস্টে থাকার জন্য তার কিছু জটিলতা দেখা দিতে পারে, অথবা রেস্টে রিডাকশনের পরে রিটেনশনের পরে তার কিছু ডিসফিগারমেন্ট হলো, সে স্বাভাবিক তার জীবনের কাজকর্মগুলো করতে পারছে না, সে আগে যে কাজ করতো ফুটবল খেলতো এখন সেটা করতে পারছে না, সে ফুটবল খেলতে পারছে না এই ফ্র্যাকচারের উপর, তাকে তো বেঁচে থাকতে হবে জীবিকার প্রয়োজনে, এটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। আবার একই কথা, সে ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন রেস্টে থাকার জন্যই তার পাটা স্টিফ হয়ে গেছে, স্টিফ হয়ে যাওয়ার জন্য তার ফিজিওথেরাপি করে সেই স্টিফনেসটাকে আবার স্বাভাবিক করে আনতে হবে আস্তে আস্তে, এটাও রিহ্যাবিলিটেশন। তাহলে কি কি হলো? রিডাকশন। রিডাকশন আমরা কি কি করতে পারি? ক্লোজ রিডাকশন করতে পারি, ওপেন রিডাকশন। ওপেন মানে কেটে আবার জোড়া লাগায় ফিক্স করে রেখে দিতে হয়। ক্লোজ রিডাকশন মানে টেনে না কেটে আমরা দুটো এন্ডকে যদি কাছাকাছি নিয়ে আসতে পারি বা নিয়ার অ্যালাইনমেন্ট নিয়ে আসতে পারি, সেটা হলো ক্লোজ রিডাকশন। রিটেনশন। রিটেনশন আমরা কি দিয়ে করি? রিটেনশন করতে পারি আমরা ইন্টারনাল ফিক্সেশনে, আমরা প্লেট ব্যবহার করি, স্ক্রু ব্যবহার করি, নেল ব্যবহার করি, বিভিন্ন অনেক কিছু ব্যবহার করি। আর ক্লোজ রিডাকশনে আমরা কাস্ট ব্যবহার করি, রিটেনশনের জন্য কাস্ট ব্যবহার করি আমরা। রেস্টেরও নির্দিষ্ট টাইম আছে, আমি জাস্ট সিম্পল বলে যাচ্ছি বেসিক কথাগুলো, এক একজনের জন্য এক এক রকম। যেমন একটা বাচ্চার আপার লিম্বের জন্য একরকম, লোয়ার লিম্বের একজন। ওই যে আমরা কতদিন বললাম সুপ্রা কন্ডাইলার ফ্র্যাকচার, কতদিন রেস্টে রাখতে হয়? 1 মাস রেস্ট, 4 সপ্তাহ রেস্টে রাখলে হয়ে যায় সুপ্রা কন্ডাইলার ফ্র্যাকচার। এই সুপ্রা কন্ডাইলার ফ্র্যাকচার যদি একটু এল্ডারলি লোকের হয় তাহলে 4 সপ্তাহ লাগবে না, তার ডাবল রাখতে হবে, 8 সপ্তাহ রাখতে হবে। আবার লোয়ার লিম্বে যদি হতো একটা ফ্র্যাকচার, ফিমারে যদি হয়, তাহলে বাচ্চাদের হলে অ্যাটলিস্ট 6 সপ্তাহ রাখতে হবে, আর এল্ডারলিদের হলে অ্যাটলিস্ট 12 সপ্তাহ রাখতে হবে, ডাবল রাখতে হবে। তার মানে সেই টাইমটা হচ্ছে, নির্দিষ্ট টাইমটা নির্ভর করে কোথায় ফ্র্যাকচার হয়েছে, সেই বোনের ফিজিওলজির উপর নির্ভর করে বা হিলিং ক্যাপাসিটির উপর নির্ভর করে। তাহলে দিস ইজ দ্য রেস্ট অ্যান্ড দেন রিহ্যাবিলিটেশন। আমি আগেই বলে ফেলছি, প্রিন্সিপাল হচ্ছে 4টা আর: রিডাকশন, রিটেনশন, রেস্ট, রিহ্যাবিলিটেশন। ফ্র্যাকচারের সম্বন্ধে এটুকুন বলে ফেললাম। এরপরে হাউ উইল ইউ assess a severely injured patient in emergency department? ওই একই কথা, সিভিয়ারলি ইনজিওর্ড পেশেন্টকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমি ওই প্রাইমারি সার্ভে ABCD উইথ স্মল সি দিয়ে শুরু, ওইভাবে তাহলে প্রাইমারি সার্ভে করব, রিসাসিটেশন করব, দেন সেকেন্ডারি সার্ভে করব। রিসাসিটেশন মানে সঙ্গে আমার সমস্ত রিসাসিটেশনের চিকিৎসা চলতে থাকবে অ্যাসেসমেন্টের সঙ্গে, এবং সেকেন্ডারি সার্ভে করে আমি যে যে সমস্যা পাবো সেই অনুযায়ী ম্যানেজ করব। তারপরে ওই একই কথাই ঘুরাই ফেরায় আবার বলতে হবে, এটা বারবার, এটা আসবেই, তোমাকে প্রশ্নের উত্তর ফেস করতেই হবে। হ্যাঁ, এই ট্রমাটোলজির এই কোশ্চেন, হাউ উইল ইউ অ্যাসেস সিভিয়ার, সবসময় এটা শুরু করতে হবে ATLS দিয়ে, অ্যাসেস দিয়ে, এবং হেড টু টো সেকেন্ডারি সার্ভে করতে হয়। হ্যাঁ, অনেক সময় টপ টু টো বলে অথবা হেড টু বটম বলে, যেভাবেই বলো। বইতে, নতুন বইতে রয়েছে টপ টু টো, মানে মাথার থেকে পা পর্যন্ত পর অ্যাসেস করে আসতে হবে। হেড অ্যাসেস করতে হবে, নেক অ্যাসেস করতে হবে, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, লোয়ার লিম্ব, এভাবে এক এক করে অ্যাসেস করে সব আসতে হবে। এবং এটা স্টেপ দেওয়া আছে প্রতিটা, খুব সুন্দর করে। এটা এক কথায় বলা একটু ডিফিকাল্ট, না পড়লে পারে। চেস্ট ট্রমায় খুব সুন্দর সুন্দর কথা আছে। চেস্ট ট্রমা, একটা ট্রমার রুগীর ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যদি ফ্লোরে রক্ত পড়ে, তার মধ্যে ওখানে ইয়ে দেওয়া আছে, শ্লোক দেওয়া আছে, ব্লাড ইন দ্য ফ্লোর 4 more, মানে তোমাকে আরো সার্চ করতে হবে, যে 4 জায়গায় সার্চ করতে হবে তার হেড ইঞ্জুরি আছে কিনা, তার চেস্ট ইঞ্জুরি আছে কিনা। মানে ব্লাড ইন দ্য ফ্লোর মানে তোমার এক্সটার্নাল ইঞ্জুরি আছে, খালি এক্সটার্নাল ইঞ্জুরি ম্যানেজ করলে হবে না, তোমার ওই হেডে ইঞ্জুরি আছে কিনা, চেস্টে ইঞ্জুরি আছে কিনা, অ্যাবডোমেনে ইঞ্জুরি আছে কিনা, পেলভিসে ইঞ্জুরি আছে কিনা, এগুলোও তোমাকে খুঁজে বের করতে হবে। এরকম অনেক সুন্দর সুন্দর কথা আছে। তাহলে ATLS দিয়ে শুরু করলেই বুঝতে পারবে যে না, তুমি একটা লাইনে আছো। তখনই তোমাকে, যে হেড ইঞ্জুরি থাকলে পারে, তোমাকে হেড ইঞ্জুরি যখনই বলবা, হেড টু টো বা টপ টু বটম, যেভাবে টপ টু টো, যখন হেড ইঞ্জুরি তুমি কিভাবে বুঝবা, কি ফিচার থাকলে, এটা আমরা পরে আসবো। হেড ইঞ্জুরি নিউরোসার্জারিতে আরো অনেক কথা আছে। ক্লাসিফাই শোল্ডার ডিসলোকেশন, কতদিন বলেছি, খুব সিম্পল কথা, বেশি কিছু জিজ্ঞাসা করা হয় না। বইতে অনেক করে দেওয়া আছে, অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে নিচের দিকে যেটাকে বলে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার মধ্যে ভাগ, এত কিচ্ছু বলার দরকার নাই। তুমি খালি বলবা অ্যান্টেরিয়ার ডিসলোকেশন, পোস্টেরিয়ার ডিসলোকেশন, সহজ কথা। এই দুটো বললেই হবে, অ্যান্টেরিয়ার ডিসলোকেশন, পোস্টেরিয়ার ডিসলোকেশন,
কোনটা বেশি কমন? অ্যান্টেরিয়র ডিসলোকেশন বেশি কমন। কেন অ্যান্টেরিয়র ডিসলোকেশন করো? ডিউ টু, এখানেও সেই একই কথা, আমাদের হাতের যত মুভমেন্ট আছে আমরা স্পেশাল প্যাটার্ন অফ মুভমেন্ট, হ্যান্ডে স্পেশাল প্যাটার্ন অফ মুভমেন্ট। আর একটা হচ্ছে এখানে আছে ডিসপ্রপোর্শনেট আর্টিকুলার সারফেস। বডির সব থেকে বেশি ডিসলোকেশন যে জয়েন্টটা হয় সেটা হলো শোল্ডার জয়েন্ট। কেন? ডিসপ্রপোর্শনেট আর্টিকুলার সারফেস। কারণ এখানে স্ক্যাপুলার আর্টিকুলার সারফেসের থেকে হিউমেরাসের আর্টিকুলার সারফেস 2 টাইমসেরও বেশি ওয়াইড, মোর দ্যান 2 টাইমস ওয়াইড। তার মানে একটার মধ্যে ভালো ফিট করে না, সেট হয় না। সেজন্য এটা একটা কারণ। মাসেলগুলি লোয়ার শোল্ডার জয়েন্টের সামনের দিকের যে মাসেলগুলো আছে তার থেকে পিছন দিকের মাসেলগুলো বেশি স্ট্রং। প্লাস ক্যাপসুলের ডিউ টু দ্য স্পেশাল মুভমেন্ট অ্যাবিলিটির জন্যে মাসেলটা হচ্ছে ল্যাক্সিটি হচ্ছে অ্যান্টেরিয়ারলি অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য জয়েন্ট। অ্যান্টেরিয়ারলি অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য জয়েন্টে শোল্ডার জয়েন্টে ক্যাপসুলটা মোর ল্যাক্স, সেই জন্য এখানে ডিসলোকেশন হওয়ার ঝুঁকি বেশি। তাহলে শোল্ডার জয়েন্টে অ্যান্টেরিয়র ডিসলোকেশন কমন কেন, এটাও বলতে হবে। আরও অনেক ফ্যাক্টর আছে, ডিসলোকেশনের আরও অনেক ফ্যাক্টর আছে, অ্যাটমসফেরিক প্রেশার টেশার থেকে শুরু করে আরও অনেক ব্যাপার আছে, সেগুলো জরুরি না, কিন্তু এই 3টা কথা তোমাকে বলতে হবে। ডিসপ্রপোর্শনেট আর্টিকুলার সারফেস, স্পেশাল মাসেল অ্যারেঞ্জমেন্ট, স্পেশাল ক্যাপসুল অ্যারেঞ্জমেন্ট, জয়েন্ট ক্যাপসুল অ্যারেঞ্জমেন্ট। আর হিপ জয়েন্টের ক্ষেত্রে উল্টা, পোস্টেরিয়র ডিসলোকেশন কমন। হুইচ ওয়ান ইজ কমন অ্যান্ড হোয়াই বলা হয়ে গেল, উত্তর কেন উত্তর হয়ে গেছে। এরপরে হচ্ছে হাউ উইল ইউ প্রিভেন্ট টিটিনাস। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইন সিভিয়ারলি ল্যাসারেটেড অ্যান্ড কন্টামিনেটেড ইঞ্জুরি। ভেরি গুড। এটা কতদিনও বলেছিলাম, একটা সিভিয়ারলি ইনজিওর্ড পেশেন্টের রিসাসিটেশন অ্যাসেসমেন্টের সঙ্গে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে তার টিটিনাস প্রোফাইলেক্সিসের উপর। একটা ল্যাসারেটেড উন্ড বলেই দেওয়া হয়েছে, সিভিয়ারলি ল্যাসারেটেড উন্ড, আর কিছু নাই, কন্টামিনেটেড উন্ড। এই 3টা স্টেপ অফ ম্যানেজমেন্ট হবে। একটা সিভিয়ারলি ল্যাসারেটেড অ্যান্ড কন্টামিনেটেড, এখানেও কিন্তু তোমাকে যে রুগীটা আসবে সেখানে বলতে হবে স্যার আমি আগে টিএলএস অনুযায়ী প্রাইমারি সার্ভে করব, হ্যাঁ সেই অনুযায়ী পেশেন্টকে রিসাসিটেশন করব, অ্যান্ড দেন টিটিনাস প্রোফাইলেক্সিসের জন্য হিস্ট্রি নিব এবং সেই অনুযায়ী টিটিনাস প্রোফাইলেক্সিসের 3টা পার্ট। একটা হচ্ছে উন্ড কেয়ার, লোকাল উন্ড কেয়ার, বলাই হচ্ছে ল্যাসারেটেড উন্ড অ্যান্ড কন্টামিনেটেড উন্ড। কন্টামিনেটেড উন্ড, তাহলে এখানে আমাকে কি করতে হবে, উন্ডটাকে আমি এক্সপ্লোর করব, এক্সপ্লোর করে ল্যাসারেটেড উন্ড, ডিভাইটালাইজড অ্যান্ড ডেড টিস্যু যেগুলো আছে, ডিভাইটালাইজড অ্যান্ড ডেড টিস্যু, যেসব টিস্যুর রক্ত চলাচল নেই বা অলরেডি মৃত, বা রক্ত চলাচল যা মানে অ্যাপারেন্টলি ডেড না বাট রক্ত চলাচল নাই, ডিভাইটালাইজড, সেই সব টিস্যুকে আমরা কেটে বাদ দেবো। এইসব টিস্যু বডির মধ্যে রাখা যাবে না, ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যু, কারণ এটা থাকলে পারে কার্বন ডিকম্পোজ হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং এই কার্বন ডাইঅক্সাইডের জন্য স্যাক্রোলাইটিক যে আমাদের ব্যাকটেরিয়াগুলো আছে, ক্লোস্ট্রিডিয়াম আছে যেগুলো স্যাক্রোলাইটিক, সেগুলোর গ্রোথ প্রলিফারেট করবে। আরও কথা আছে। আর একটা হচ্ছে ডেড টিস্যুর মধ্যে রক্ত চলাচল না থাকলে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হবে, অ্যানারোবিক কন্ডিশন হলে অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো করবে। টিটিনাস এবং গ্যাস গ্যাংগ্রিনের ব্যাকটেরিয়া, তার মানে আমাদের গ্যাস গ্যাংগ্রিন এবং টিটিনাসের যে ব্যাকটেরিয়াগুলো আছে, এটা যদি কোনো জায়গায় ব্লাড সাপ্লাই ভালো থাকে এবং অক্সিজেন পর্যাপ্ত থাকে, এখানে হাজার হাজার ব্যাকটেরিয়া ঢেলে দিলেও কখনো ইনফেকশন হবে না, কারণ পর্যাপ্ত অক্সিজেন এবং রক্ত চলাচল যদি থাকে তাহলে এইসব ব্যাকটেরিয়া সেখানে গ্রো করতে পারবে না। সুতরাং এই উন্ডের ক্ষেত্রে আমাদের ল্যাসারেটেড উন্ড মানেই হচ্ছে সেখানে ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যু আছে, আর ডিকন্টামিনেটেড উন্ড মানে সেখানে ময়লা আছে। কন্টামিনেটেড উন্ড মানে ময়লা আছে, সেই ময়লাগুলোকে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে আমরা ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যুকে কেটে বাদ দিলাম আর ময়লাগুলোকে পরিষ্কার করব। কি দিয়ে পরিষ্কার করব? নর্মাল স্যালাইন দিয়ে। কথা আমি আগে একদিন বলেছি, নর্মাল স্যালাইন দিয়ে, নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করব। সেই ওয়াশ করাটাকে কি বলে? টয়লেটিং। এগুলো কিন্তু প্রতিটা স্টেপ জিজ্ঞাসা করবে।
ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু কেটে ফেললাম, এটাকে আমরা বলি ডিব্রাইটমেন্ট। উনটাকে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করব, এটাকে আমরা বলি উন টয়লেটিং। ধুয়ে মুছে সব পরিষ্কার করব প্রফিউজ নর্মাল স্যালাইন দিয়ে, অন্য কোনো ফ্লুইড না। কেন? নর্মাল স্যালাইন হচ্ছে, আগের দিনও বলেছি, এটা হোমিওস্ট্যাটিক ফর দ্য বডি টিস্যু, ব্যাকটেরিওসিডাল ফর দ্য ব্যাকটেরিয়া, সাইটোসাইডাল ফর দ্য ম্যালিগন্যান্ট সেল। এতগুলো এর নর্মাল স্যালাইন এত উপকারী। নর্মাল স্যালাইন দিয়ে আমরা পরিষ্কার করব, করে ওই উনটাকে আমরা খোলা রাখবো, সেলাই দিব না, ওপেন রাখবো। দরকার হলে ওখানে আমরা ফ্রেশ গজ দিয়ে বা ফ্রেশ নর্মাল স্যালাইন গজ দিয়ে ঢেকে রাখবো, কিন্তু সেলাই দিয়ে বন্ধ করব না। ঢেকে রাখবো, আবার খুলবো, নির্দিষ্ট সময় পর পর খুলে ড্রেসিং করবো, কিন্তু সেলাই দিয়ে বন্ধ করব না। সেলাই দিয়ে বন্ধ করলে আমাদের ওখানে ব্যাকটেরিয়া এন্ট্রাপ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে এবং অ্যানারোবিক কন্ডিশন তৈরি হওয়ার ঝুঁকি থাকবে। এটা আমরা ওপেন রাখবো, আমরা বন্ধ করব না। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ওপেন রাখবো আমরা। এটা হলো উন্ড কেয়ার। এখানে আরেকটা টিপস বলে রাখি, ডিভাইটালাইজ টিস্যু আমরা কিভাবে বুঝবো বা চিনবো, এটা কিন্তু লেকচার ক্লাসে আমি বলেছি। 4টা সি দেখে আমরা ডিভাইটালাইজ টিস্যু বুঝবো। সেই 4টা সি কি? কালার দেখে বুঝবো। ডিভাইটালাইজ টিস্যু হলে তার পিঙ্ক কালার থাকবে না, এটা পেল হয়ে যাবে, পেল বা ব্ল্যাক হয়ে যাবে ডিভাইটালাইজ টিস্যু। তাহলে কালার দেখে বুঝবো আমরা। কনসিস্টেন্সি, প্রতিটা অ্যালাইভ টিস্যুরই বা টিস্যুরই, নর্মাল টিস্যুরই একটা টেক্সচার আছে। ফিল করলে পারে আমরা সেই টেক্সচারটা বুঝতে পারবো। টিস্যুটা যখন ডেড হয়ে যাবে বা ডিভাইটালাইজ তার এই টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, মোর সফট হয়ে যাবে, মোর সফট হয়ে যাবে। তাহলে কালার, আর এটা বললাম আমরা কনসিস্টেন্সি। আরেকটা হচ্ছে কন্ট্রাকচার। সমস্ত অ্যালাইভ টিস্যু, বিশেষ করে মাসেল বলো, ইন্টেস্টাইন বলো, ইন্টেস্টাইন হলে পারে সেখানে কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশনটা আমরা বলি পেরিস্টালসিস হচ্ছে কিনা। সব জায়গায় একই কথা, পেরিস্টালসিস আছে কিনা সেটা দেখ। পেরিস্টালসিস যদি না থাকে, প্রবাবলি ইট ইজ নট অ্যালাইভ। আর মাসেলের ক্ষেত্রে আমরা ডায়াথার্মি দিয়ে টাচ করব। যদি মাসেল কন্ট্রাক্ট করে তাহলে বুঝতে হবে যে না, ইট ইজ নট ডেড, তাহলে কন্ট্রাক্টিলিটি। আর লাস্ট হচ্ছে ক্যাপিলারি ব্লিডিং। যদি আমরা টিস্যুটাকে একটু ইনজুরি করি বা পিন প্রিক করি, যদি ব্লাড আসে, তাহলে দেখতে হবে যে না, এর ব্লাড চলাচল ঠিক আছে। ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা একটা নিডল প্রিক করে দেখি ইন্টেস্টাইনের গায়ে ব্লিডিং হচ্ছে কিনা। তাহলে 4টা সি দিয়ে মনে রাখার জন্য, কালার, কনসিস্টেন্সি, কন্ট্রাক্টিলিটি অ্যান্ড ক্যাপিলারি ব্লিডিং, এইগুলো যদি থাকে সেটাকে আমরা বলবো এটা নট ডিভাইটালাইজড। আর এগুলো যদি অ্যাবসেন্ট হয়, যে পয়েন্টগুলো বললাম, তাহলে আমরা বলবো ডিভাইটালাইজড টিস্যু, এটা কেটে বাদ দেবো। এটা বলো উন্ড কেয়ার বললাম। এরপরে হলো টিটিনাস প্রোফাইলেক্সিস। এটা টিটিনাস প্রোফাইলেক্সিস একটা হলো, একটা পার্ট উন্ড কেয়ার। সেকেন্ড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি আমরা ইমিউনাইজ করবো তাকে। যদি রুগীর 10 বছরের বেশি তার টিটিনাস প্রোফাইলেক্সিস না থাকে, 10 বছরের বেশি যদি হয়ে যায়, টিটিনাস প্রোফাইলেক্সিস করা হয় নাই, তাহলে তাকে আমরা ইমিউনোগ্লোবুলিনও দেবো, টিটিনাস টক্সয়েডও দিব, টিটিনাস টক্সয়েড দেবো এবং ইমিউনোগ্লোবুলিনও দেবো। কিভাবে দিব এখানে জিজ্ঞাসা করবে, কিভাবে? এটা তোমরা জানো, প্যাথোলজিতে পড়ে এসছো। যদি দুটো ইঞ্জেকশনই একসঙ্গে আমরা দেই, তাহলে দুটো 2 হাতে দেব এবং আলাদা আলাদা সিরিঞ্জ দিয়ে দেবো, একই সিরিঞ্জে না। তুমি এমন মনে হতে পারে যে দুটোই তো আমি আইএম দেবো, একটা সিরিঞ্জে একসাথে টেনে নিয়ে দিয়ে দেই, তাহলে বারবার রোগীর গায়ে ফুটো করতে হবে না, তা হবে না। টক্সয়েড আর ইমিউনোগ্লোবুলিন যদি একই সিরিঞ্জে দাও, একটা আর একটাকে, একটা টক্সিন, টক্সয়েড মানে অ্যান্টিজেন একটা, আর একটা হলো অ্যান্টিবডি। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে নিউট্রালাইজড হয়ে যাবে, কাজ করবে না। সেই জন্য আমরা আলাদা আলাদা সিরিঞ্জ দিয়ে দেবো এবং আলাদা আলাদা হাতে দিব, একটা ডাইন হাতে দিলে আর একটা বাঁ হাতে দেবো, এভাবে হলো দেওয়ার নিয়ম একসঙ্গে দিলে। আর যদি ইমিউনাইজেশন যাই থাকুক না কেন, উনটা যদি সাংঘাতিক রকম টিটিনাস প্রোন হয়, মানে ডেড টিস্যু বেশি থাকে,
অথবা খুব ওয়াইডলি কন্টামিনেটেড হয়, তাহলে অবশ্যই আমরা দুটো দিয়ে দেবো, এখানেও টিটিনাস টক্সয়েড এবং ইমিউনোগ্লোবুলিন একসঙ্গে দিয়ে দেব। আর যদি 5 বছরের মধ্যে তার ইমিউনাইজেশনের হিস্ট্রি থাকে, ইমিউনাইজেশনের হিস্ট্রি যদি 5 বছরের মধ্যে ইমিউনাইজ করা হয়েছে এবং উনটা যদি অত সিভিয়ারলি কন্টামিনেটেড বা ডিভাইটালাইজ না হয়, তাহলে আমাদের ইমিউনোগ্লোবুলিন দেওয়ার দরকার নাই, টক্সয়েড দিলেই হবে, টক্সয়েড দিলেই হবে। সরি, ভুল বলছি, 5 থেকে 10 বছরের মধ্যে যদি হয়ে থাকে, 5 থেকে 10 বছর, তাহলে শুধু টক্সয়েড দিলেই হবে। আর উইদিন 5 ইয়ারের মধ্যে কিছুই দিতে হবে না, যদি উনটা টিটিনাস প্রন না হয়, কিছুই দেওয়ার দরকার নাই। টিটিনাস প্রন হলে আমরা একটা টক্সয়েড দিয়ে দেবো। টিটিনাস প্রন হলে সবসময় দিতে হবে, মানে সিভিয়ারলি ল্যাসারেটেড উন্ড বা ডিভাইটালাইজড উন্ড এবং কন্টামিনেটেড উন্ড যদি হয়। আচ্ছা, এবার আমরা আসি অ্যান্টিবায়োটিক। প্রোফাইল্যাক্সিসের পর অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক গতদিনও আমি বলছিলাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। টিটিনাসের জন্য মোস্ট ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন অ্যান্ড মেট্রোনিডাজল, আইদার সেপারেটলি অর ইন কম্বিনেশন, যেভাবেই তুমি দাও না কেন। তাহলে দিস ইজ অ্যাবাউট টিটিনাস প্রোফাইল্যাক্সিস। আর একটা কোশ্চেন এখানে আছে, হোয়াট ইজ টিটিনাস প্রোন উন্ড? এটা কিন্তু রিটেনে মাঝে মাঝে আসে। টিটিনাস প্রোন উন্ড কোনগুলো? একটা অনেকের মধ্যে ধারণা আছে, সাধারণ মানুষের, কেন পুরনো ডাক্তারদের অনেকের মধ্যে আছে, কোনো কিছু একটু খোঁচা লাগলে, সুচে খোঁচা লাগলে, ওই একটু পিনপ্রিক হলে, এই একটু বটিতে কেটে গেলে, দাঁতে কেটে গেলে একটা টিটিনাসের ভ্যাকসিন দিয়ে আসো। এটা ইউজলেস, টোটালি ইউজলেস, প্রয়োজন নেই। একটা টিটিনাস টক্সয়েড কোনো কাজ করে না, ইমিডিয়েট কোনো কাজ করে না। টিটিনাস যদি হয় তোমার ইউজুয়ালি 2 সপ্তাহের মধ্যে হবে, 2 দিন থেকে 2 সপ্তাহের মধ্যে হবে টিটিনাস, বা 10 দিনের মধ্যে হবে। আর একটা টিটিনাস টক্সয়েড ইঞ্জেকশন যদি তুমি আজকে দাও, এটার ইমিউনিটি, এটা কোনো ইমিউনোগ্লোবুলিন তৈরি করে না, অনলি মেমোরি সেল তৈরি করে। 1 মাস পরে যখন তুমি দ্বিতীয় ডোজ দিবা, তখন সেই ইমিউনোগ্লোবুলিন তৈরি করবে। তার মানে এটা কোনো কাজ করছে না, এটা আননেসেসারি, আর সবার দরকারও নাই। একটু ফুটা হলে, একটু কেটে গেলেই যদি টিটিনাস হতো, তাহলে পৃথিবীতে কোনো পুরুষ লোক বাঁচত না। মানে এমন কোনো পুরুষ লোক নাই যার শেভ করতে গেলে প্রতিদিন বা প্রতি সপ্তাহে মুখে এক জায়গায় অ্যাব্রেশন বা না কেটে যায়, রেজরে না কেটে যায়। সুতরাং টিটিনাস এভাবে হয় না, দরকার নাই। তাহলে কাদের আমরা টিটিনাস প্রোফাইল্যাক্সিস করব, কোন উন্ডের টিটিনাস প্রোফাইল্যাক্সিস করব, এটা জানতে হবে। তাহলে টিটিনাস প্রোন উন্ড কোনগুলি, এটা একটু জানতে হবে। কি কি সেটা? একটা হলো এই যে ল্যাসারেটেড উন্ড, সয়েল অ্যান্ড ফিকাল কন্টামিনেটেড উন্ড, মানে তার মানে ডিপলি ল্যাসারেটেড উন্ড, মানে যে উন্ডগুলো একটু ল্যাসারেশন হলেই লাগবে তা না, ডিপলি ল্যাসারেটেড উন্ড, যেগুলো ইউজুয়ালি ডিউ টু আরটিএ বা ন্যাচারাল ডিজাস্টারের পর যেগুলো হয়, সেই সব ক্ষেত্রে আমাদের ল্যাসারেটেড উন্ড যেগুলো হয় সেখানে দিতে হবে। সয়েল অ্যান্ড ফিকাল কন্টামিনেটেড উন্ড, কারণ আমরা জানি এই ব্যাকটেরিয়াগুলো, টিটিনাস ব্যাকটেরিয়াগুলো হচ্ছে স্পোর বিয়ারিং ব্যাকটেরিয়া। এরা স্পোরের মধ্যে প্রকৃতিতে থাকতে পারে, হ্যাঁ, অ্যালাইভ থাকতে পারে দীর্ঘদিন ফিকাল ম্যাটারের মধ্যে, কারণ আমাদের ইন্টেস্টাইন, মানুষ এবং বিভিন্ন প্রাণীর ইন্টেস্টাইনের মধ্যে হলো এদের ন্যাচারাল রিজার্ভার, মানে ফিকাল ম্যাটারের সাথে এটা পাস করে, এবং এটা শরীরের বাইরে যেও থাকতে পারে, যেহেতু এটা ক্যাপসুলেটেড অর্গানিজম, সরি স্পোর বিয়ারিং অর্গানিজম, স্পোর থাকে। একইভাবে ওরা সয়েলের মধ্যেও থাকতে পারে, দীর্ঘ সময় থাকতে পারে। তাহলে সয়েল কন্টামিনেটেড অ্যান্ড ফিকাল কন্টামিনেটেড উন্ডে আমাদের দিতে হবে। ডিপলি পেনেট্রেটিং উন্ড, যে উন্ডটা ডিপলি পেনেট্রেট, মানে একটা অনেকখানি গর্ত এর ভিতরে ঢুকে গেছে। কেন ডিপলি পেনেট্রেটিং উন্ড? মানে ডিপের উন্ডটার মধ্যে অক্সিজেন পৌঁছাবে না, ওখানে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হওয়ার ঝুঁকি বেশি থাকে। যেখানে ডেড অ্যান্ড ডিভাইটালাইজড উন্ড যে টিস্যুতে আছে, কোনো টিস্যুতে যদি ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যুতে উন্ডে থাকে, সেখানেও একই কথা একটু আগে যেটা বললাম, সেখানেও টিটিনাস হওয়ার ঝুঁকি বেশি থাকবে। তারপরে গ্যাংগ্রিনাস উন্ড, কোনো উন্ড যদি গ্যাংগ্রিন হয়ে থাকে,
সেখানে স্বাভাবিক কারণে গ্যাংগ্রিনাস উন্ড মানে সেখানে ডেড টিস্যু, অক্সিজেন নাই, সুতরাং সেখানে টিটিনাস হওয়ার ঝুঁকি থাকবে। আরেকটা হলো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে আমরা স্পেশালি কনসিডার করব। ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের যদি কোনো উন্ড হয় তাদের ক্ষেত্রে আমরা টিটিনাস প্রোফাইলেক্সিস দিব। এখন সব থেকে বেশি টিটিনাস এখন আমাদের দেশে কাদের হয়, সেটা হচ্ছে টিটিনাস নিওনাটেরাম। টিটিনাস নিওনাটারাম কেন হয়? টিটিনাস নিওনাটারাম জিজ্ঞাসা করা হতে পারে। টিটিনাস নিওনাটারামের কি জন্যে হয়? এটা হচ্ছে আমলিকাল, যেটা আমাদের ট্র্যাডিশন, আমলিকাসকে আমরা জন্মের পর আমলিকাল স্টামটাকে কেটে বেঁধে দেই। যে অংশ বেঁধে দেই এর শরীরের বাকি অংশ, বাইরের অংশ, এটা আস্তে আস্তে ড্রাই হয়ে যায়। প্রথমে অ্যাভাস্কুলার হয়, ড্রাই হয় এবং আস্তে আস্তে ঝরে পড়ে যায়। এই যে অ্যাভাস্কুলার, ড্রাইড বা ডেড টিস্যু যেটা যত সময় শরীরের সঙ্গে লেগে থাকে, দিস ইজ এ পোটেনশিয়াল সাইট অফ এই ডেড টিস্যুটা। এই ডেড টিস্যুর বেজে টিটিনাস ক্লোনাইজ করতে পারে, টিটিনাস ব্যাকটেরিয়া ক্লোনাইজ করতে পারে। এই জন্যই নিওনেটে বেশি বেশি হয় টিটিনাস নিওনেটারাম। তাহলে দিস ইজ অল অ্যাবাউট টিটিনাস, আর কিছু জানতে হবে না। আর একটা হলো টিটিনাসের টক্সিন। কোন টক্সিন দিয়ে টিটিনাস হয়? টিটিনাসে তোমরা জানো টিটানোস্প্যাজমিন অ্যান্ড টিটানোলাইসিন হয় হচ্ছে টিটানোস্প্যাজমিন দিয়ে। কিভাবে যায়? এটা থ্রু দ্য নার্ভ সিট, থ্রু দ্য নার্ভ সিট দিয়ে যায়। টিটানোলাইসিন হচ্ছে হেল্প করে টু পেনেট্রেট দ্য টিটানোস্প্যাজমিন। এটা কিন্তু সাইদুল হক কখনো থাকলে প্রায় জিজ্ঞাসা করে এটা টিটিনাস টক্সিন কোন টক্সিনটা, এটা যেন খেয়াল থাকে। আচ্ছা, এর আরেকটা পার্ট আছে কোশ্চেনের, আমি আগের দিনের একটা কোশ্চেন বাকি ছিল, একটা শেষ করে যাব। আচ্ছা, সেটা হলো ক্লাসিফাই হিমোরেজ। হোয়াট ইজ হিমোরেজ? আগের দিন বলেছি হিমোরেজ এক্সট্রাভ্যাসেশন অফ ব্লাড ইজ কল্ড হিমোরেজ। এক কথা, ক্লাসিফাই হিমোরেজ। হিমোরেজ নানাভাবে ক্লাসিফাই করা যায়, অনেক রকম। যে কোনোটা তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। যেমন কনসিলড হিমোরেজ, রিভিলড হিমোরেজ, রিভিলড অন কনসিলড হিমোরেজ, বা ওপেন হিমোরেজ, ক্লোজ হিমোরেজ, রিভিলড অন কনসিলড হিমোরেজ, মানে বাইরে হতে পারে। অ্যাকিউট হিমোরেজ, ক্রনিক হিমোরেজ, আর্টারিয়াল, ভেনাস অ্যান্ড ক্যাপিলারি হিমোরেজ, নানাভাবে জিজ্ঞাসা করা হতে পারে। কিন্তু মোস্ট কমনলি যেটা জিজ্ঞাসা করা হয় তোমাকে, তোমাদের আলাদা করে জানতে হবে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। এটা প্রাইমারি হিমোরেজ, সেকেন্ডারি হিমোরেজ, রিয়াকশনারি হিমোরেজ অ্যান্ড সেকেন্ডারি হিমোরেজ, কোনটা কি এটা তোমাদের একটু জানতে হবে, এবং প্রতিটার কজ কিন্তু আলাদা। এখানে আর একটা কোশ্চেনের পার্ট আছে, এটা এই কোশ্চেন আবার আসবে, আমি তখন আলোচনা করব ডিটেলস। গিভ সাম এক্সাম্পল আর কনসিলড হিমোরেজ বিকাম রিভিলড। এই যে রিভিলড অন কনসিলড, তোমরা জানো কনসিলড হিমোরেজ মানে শরীরের ভিতরে যে হিমোরেজ গুলো হয়, বডি ক্যাভিটির মধ্যে যেটা হয়, সেটা সেটা যদি শরীরের বাইরে বেরোয় আসে, দেন কনসিলড, রিভিলড অন কনসিলড বা কনসিলড হিমোরেজ বিকাম রিভিলড। যেমন ইন্টাক্রেনিয়াল ক্যাভিটিতে হিমোরেজ হলো, ক্যাভিটির মধ্যে, সেই হিমোরেজ যদি বাইরে আসে, এখানে বাইরে আসার দুটো পথ, একটা নাক দিয়ে বেরোয় আসতে পারে, একটা কান দিয়ে বেরোয় আসতে পারে। এটারও ইম্পর্টেন্স আছে। নাক দিয়ে যদি বেরোয় আসে তখন আমরা বলি ফ্রন্টাল ফোসাতে, ফ্রন্টাল ক্রেনিয়াল ফোসাতে ব্লিডিং হয়েছে বা ইনজুরি হয়েছে। কান দিয়ে যদি বেরোয় আসে তখন আমরা বলি মিডিল ক্রেনিয়াল ফোসাতে ব্লিডিং হয়েছে বা হিমোরেজ হয়েছে। এর ইম্পর্টেন্স হচ্ছে এইটুকু। আচ্ছা, তাহলে এটা হলো রিভিলড অন কনসিলড। থোরাসিক ক্যাভিটিতে যদি হিমোরেজ হয় সেটা আমাদের আসতে পারে হিমোপটাইসিস হয়ে। স্টোমাকের মধ্যে যদি হিমোরেজ হয় তাহলে সেটা আমাদের হতে পারে হেমাটোমেসিস হয়ে বেরিয়ে আসতে পারে, এটাও কনসিলড অন রিভিল। আবার স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যদি হিমোরেজ হয় সেটা আমাদের হেমাটোকেজিয়া হিসাবে বেরোতে পারে, হেমাটোকেজিয়া হিসাবে নিচে পায়খানা রাস্তা দিয়ে বেরোতে পারে। ইউরিনারি ট্র্যাক্টে যদি ব্লিডিং হয় সেটা আমাদের ইউরেথ্রা দিয়ে বেরোয় আসতে পারে, হেমাচুরিয়া হিসাবে বেরোতে পারে।
These are the revealed on concealed hemorrhage. তাহলে কয়েকটা এক্সাম্পল আমি বললাম। তাহলে ক্লাসিফাই হিমোরেজ সম্বন্ধে হিউজ দিয়ে গেলাম, পরে আমরা এটা আলোচনা করব। আর একটা কোশ্চেনের পার্ট আছে, মেনশন কমন অর্গানিজম কজিং অ্যাকুট অস্টোমাইলাইটিস। খুবই জিজ্ঞাসা করা হয় এটা। অ্যাকুট অস্টোমাইলাইটিস ইজ ভেরি ইমার্জেন্সি। অর্থোপেডিক্সে যে কয়েকটা নন ট্রমেটিক ইমার্জেন্সি আছে তার মধ্যে অ্যাকুট অস্টোমাইলাইটিস একটা নন ট্রমেটিক ইমার্জেন্সি আছে। অ্যাকুট অস্টোমাইলাইটিস কি ব্যাকটেরিয়া দিয়ে হয় এটা বলতে হবে। অ্যাকুট অস্টোমাইলাইটিস হতে পারে দুইভাবে, একটা হলো ট্রমেটিক, একটা নন ট্রমেটিক। ট্রমা মানে হচ্ছে কোনো কম্পাউন্ড ফ্র্যাকচার যেগুলি আছে বা ওপেন ফ্র্যাকচার যেখানে আছে সেখানে ব্যাকটেরিয়া দিয়ে যে অস্টোমাইলাইটিসগুলো হয় সেটা হচ্ছে আমাদের ট্রমাটিক অস্টোমাইলাইটিস বা পোস্ট ট্রমেটিক অস্টোমাইলাইটিস, ট্রমার পরে হলো। এবং অ্যাডাল্টের ক্ষেত্রে যদি অ্যাকুট অস্টোমাইলাইটিস হয় তাহলে কিন্তু এইভাবে হবে, পোস্ট ট্রমেটিক হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে অস্টোমাইলাইটিস যেটা হয় সেটা হচ্ছে নন ট্রমেটিক বা স্পন্টেনিয়াস অ্যাকুট অস্টোমাইলাইটিস। এর একটা ডেফিনিট মেকানিজম আছে। এবং কি ব্যাকটেরিয়া দিয়ে হয়? প্রথমে অ্যাডাল্টের যদি হয় কোন ব্যাকটেরিয়া দিয়ে হবে? খুব সিম্পল কথা, একটা উন্ড যে সব ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়, বোনও সেই ইনফেকশনগুলো বোনের মধ্যে ঢুকে যাবে। তাহলে কি কি দিয়ে হয়? সারফেসে আঘাতের জন্য বোনে ইনফেকশন হচ্ছে, সারফেসে যে সব ব্যাকটেরিয়া থাকে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এটা দিয়ে বেশি হয়। আরও কি হতে পারে? ইকোলাই দিয়ে হতে পারে, মুখ তমুক অনেক কিছু দিয়ে হতে পারে। ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া হচ্ছে স্টাফাইলোকক্কাস অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু বাচ্চাদের হবে হচ্ছে হেমাটোজেনিয়াস অস্টোমাইলাইটিস। এটা রোগ জীবাণুটা বাইরের থেকে যাবে না, এটা ব্লাডের মাধ্যমে আসবে। ব্লাডের মাধ্যমে কোন ব্যাকটেরিয়াগুলো স্প্রেড করতে পারে? সব ব্যাকটেরিয়া কিন্তু ব্লাডের মাধ্যমে সহজে স্প্রেড করতে পারে না। কোন ব্যাকটেরিয়াগুলো? যে ব্যাকটেরিয়াগুলোর ক্যাপসুল আছে, যে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো সহজে স্প্লিনকে ফাঁকি দিয়ে যেতে পারে, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াগুলো কি কি? নিউমোকক্কাস, কিছু আছে স্ট্রেপ্টোকক্কাস। নিউমোকক্কাসের কথা ভুললে হবে না, নিউমোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এই দুটো না বললে হবে না। না, দুটো একই জিনিস না, সেটা আলাদা জিনিস। স্ট্রেপ্টোকক্কাসের নিউমোকক্কাসের একটা গ্রুপ করা হয়েছে, নিউমোকক্কাস আলাদা গ্রুপ বইতে আছে। দুটো ডিফারেন্টলি, স্ট্রেপ্টোকক্কাসের একটা গ্রুপ। আর সব স্ট্রেপ্টোকক্কাস কিন্তু ক্যাপসুলেটেড না। কিছু স্ট্রেপ্টোকক্কাস একটা ওয়াইড ভ্যারাইটি, কিছু আছে ক্যাপসুলেটেড, কিছু অ্যানোরোবিক, কিছু মাইক্রো অ্যারোফিলিক, কিছু অবভিয়াস অ্যারোবিক, নানা রকম স্ট্রেপ্টোকক্কাস আছে, লট অফ স্পেসিস আছে। আরেকটা আছে হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা, এটা আজকাল কম বলা হয় কিন্তু এটাও ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ অফ বাচ্চাদের ক্ষেত্রে অস্টোমাইলাইটিসের। তাহলে বাচ্চাদের কিন্তু ইউজুয়াল অ্যাডাল্টের অর্গানিজম আর বাচ্চাদের অর্গানিজম আলাদা। এই অর্গানিজম জানার প্রয়োজনটা কি? চিকিৎসার ক্ষেত্রে যেহেতু অ্যাকুট অস্টোমাইলাইটিসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ ট্রিটমেন্ট, সুতরাং অ্যান্টিবায়োটিক সিলেকশনও আমাদের ওইভাবে করতে হবে। তাহলে কি বললাম? বাচ্চাদের ক্ষেত্রে নিউমোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা, এগুলো না বললে হবে না। আর বড়দের ক্ষেত্রে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এই দুটো না বললে হবে না। তাহলে কমন অর্গানিজম বলা হয়ে গেল। আউটলাইন দ্য ম্যানেজমেন্ট প্ল্যান অফ অ্যাকুট অস্টোমাইলাইটিস অফ আপার। এই অ্যাকুট অস্টোমাইলাইটিস আমরা যেটা বলতে চাচ্ছি এটা হলো হেমাটোজেনিয়াস অস্টোমাইলাইটিস, পোস্ট ট্রমেটিক না। পোস্ট ট্রমেটিকের চিকিৎসা আমরা পরে আলোচনা করব, বা কম্পাউন্ড উন্ডের ক্ষেত্রে আলোচনা করলেই হবে। কম্পাউন্ড ফ্র্যাকচারের ক্ষেত্রে বলছি কেন? অ্যাকুট অস্টোমাইলাইটিস বলতে আমরা বলছি অ্যাকুট হেমাটোজেনিয়াস অস্টোমাইলাইটিস। কিভাবে হয় এটা? কোন জায়গায় হয়? বোনের কোন জায়গায় হয়? এটা ইম্পর্ট্যান্ট কথা। কেন হয়? বোনের ডেভেলপিং বোনের একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, ডায়াফাইসিস, এপিফাইসিস, মেটাফাইসিস। মেটাফাইসিস হচ্ছে নিউলি ডিপোজিটেড বোন, এপিফাইসিস হচ্ছে বোন ফর্মিং টিস্যু থাকে এখানে, আর ডায়াফাইসিস হচ্ছে অলরেডি বোন তৈরি হয়ে গেছে, ম্যাচিওর বোন তৈরি হয়ে গেছে। এই দুটোর মাঝখানে ডায়াফাইসিস। এই জায়গায় এপিফাইসিসটা
ব্লাড সার্কুলেশন পায় জয়েন্ট থেকে, এপিফাইসিয়াল প্লেট থেকে। ডায়াফাইসিস যে থেকে যে ব্লাডটা যায় সেটা মেটাফাইসিস করে ওখানে যে আবার রিঅ্যারেঞ্জ হয়, ওখানে লুপ তৈরি করে, হেয়ার পিন অ্যারেঞ্জমেন্ট, মানে ব্লাড ভেসেলগুলো ওখানে যে শেষ হয়ে যায়, এপিফাইসিসে ঢোকে না, ওখানে যে এটা লুপ তৈরি করে, ওখানে যে হেয়ার পিন লুপ তৈরি করে, চুলের কাটার মতো লুপ তৈরি করে, যেখানে একটা লুপ তৈরি করে ওখানে ব্লাডটা চলার যে ফোর্স থাকে, ফোর্সফুলি ব্লাডটা যায়, ব্লাডের ফ্লো, ওইখানে যে ফ্লোটা কমে যায়। হ্যাঁ, ওখানে লুপ থাকার জন্য স্ট্যাসিস হয়, ব্লাড ফ্লো একটা স্ট্যাসিস হয়। স্ট্যাসিস হয়ে যাওয়ার জন্যে ব্লাড ভেসেলগুলো ওখানে এসে ফ্লোটা স্ট্যাসিস হয়। স্ট্যাসিস হওয়ার জন্যে ব্যাকটেরিয়া বিয়ারিং বা ব্যাকটেরিয়ামিয়া, ব্লাডের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেইগুলো ওখানে সহজে ডিপোজিট হতে পারে, সহজে ডিপোজিট হতে পারে, গুড এনভায়রনমেন্ট ফর ব্যাকটেরিয়া, ডিপোজিট হতে পারে। হয়ে যাওয়ার জন্যে এই জায়গায় অ্যাবসেস শুরু হবে, মেটাফাইসিস। মেটাফাইসিস কাদের আছে? মেটাফাইসিস অনলি ডেভেলপিং বোনের আছে। সুতরাং আমার বয়স 50 বছরের বেশি হয়ে গেছে, আমার হেমাটোজেনিয়াস অস্টোমাইলাইটিস হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার মেটাফাইসিস নাই। সুতরাং মেটাফাইসিস হবে, অ্যাকুট হেমাটোজেনিয়াস অস্টোলাইটিস হবে ইয়াঙ্গার পেশেন্টদের, এই কথাটা যেন খেয়াল থাকে। এই জিনিসটা জিজ্ঞাসা করা হয় যে কি আর হেয়ার পিন অ্যারেঞ্জমেন্ট, এবং এখানে স্ট্যাসিস হয়, এবং এই জন্য এখানে হেমাটোজেনিয়াস ব্যাকটেরিয়ার থেকে এখানে ডিপোজিট ব্যাকটেরিয়া হবে, ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হবে, অ্যাবসেস তৈরি হবে, এবং এটা মেটাফাইসিয়াল এন্ডে হবে। আচ্ছা, ম্যানেজমেন্ট প্ল্যান কি? ভেরি গুড। কি ম্যানেজমেন্ট? খুব সিম্পল, কয়েকটা কথা, বেশি কিছু জানতে হবে না। এই রোগীগুলো কি নিয়ে প্রেজেন্ট করে? 2-3টা ফিচার খুব সিম্পল। হাই ফিভার, ইনঅ্যাবিলিটি টু মুভ দ্য জয়েন্ট, যেখানে হবে আপার লিম্ব হোক লোয়ার লিম্ব হোক, কোনোভাবে সে সেটা মুভ করতে পারবে না, সাংঘাতিক পেনফুল, না দেখলে তুমি কল্পনা করতে পারবে না। আর পেন, পেন, এটা পেন, সাংঘাতিক পেনফুল, এটা ইনঅ্যাবিলিটি মুভ দ্য জয়েন্ট মানে পেনফুল, এবং জয়েন্ট মুভ করতে পারবে না, এবং হাই ফিভার থাকবে, পারসিস্টেন্ট ফিভার থাকবে। একটা ইয়াঙ্গার এজ পেশেন্টের যদি থাকে, একটা এক্সামিনেশন করে যদি আমরা একটা সোয়েলিং পাই নেয়ার দ্য জয়েন্ট, তাহলে আমরা আনটিল প্রুভ আদারওয়াইজ এটা ধরে নেব এটা অ্যাকুট অস্টোমাইলাইটিস। অ্যাকুট অস্টোমাইলাইটিস চিকিৎসা কি? চিকিৎসা হলো রুগীর প্রচণ্ড জ্বর, এবং এটা ইনফেকশনের জন্য হয়েছে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়েছে, সুতরাং আমরা একে অ্যান্টিবায়োটিক দেব, এবং অবশ্যই পার এন্ট্রাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, লোকালি দিলে কোনো কাজ হবে না, মানে ওরালও দিলে হবে না, পার এন্ট্রাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, পার এন্ট্রাল অ্যান্টিবায়োটিক। বাচ্চাদের ক্ষেত্রে কি ব্যাকটেরিয়া সেই অনুযায়ী আমরা ওষুধ দেবো। মোস্ট ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন, স্ট্রেপ্টোকক্কাস এবং নিউমোকক্কাস, দুটোর এগেনস্টেই কাজ করেন পেনিসিলিন গ্রুপের ওষুধ আমরা ইনজেক্টেবল ওষুধ দেব। যেহেতু প্রচণ্ড পেনফুল, সুতরাং আমরা অ্যানালজেসিক দেব। সে ইমোবিল, জয়েন্ট মুভ করতে পারবে না, সাংঘাতিক পেনফুল, আমরা তাকে রেস্টে রাখবো, এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি আছে, সেই জন্য আমরা এটাকে রেস্টে রাখবো। তাহলে রেস্ট, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক। লাস্ট বাট নট লিস্ট, অ্যাকুট অস্টোমাইলাইটিস ওষুধ দিয়ে বসে থাকলে হবে না, এটাকে ড্রেন করতে হবে, কারণ এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট ড্রেন না হয় তাহলে এটা ক্রনিক অস্টোমাইলাইটিস হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। ক্রনিক অস্টোমাইলাইটিস এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। তাহলে আমরা কি করব? এটা ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ দ্য অ্যাবসেস আন্ডার অ্যানেস্থেশিয়া ছাড়া এটা করা যাবে না। ইনসিশন ড্রেন, এখানে ইম্পর্ট্যান্ট টিপ হলো যে আমরা ইনসিশনটা দেব, এই ইনসিশনটা এক্সটেন্ড করতে হবে ডিপ টু দ্য পেরিস্টিয়ামের নিচে পর্যন্ত যেতে হবে, কারণ পেরিস্টিয়ামের অনেক সময় আমরা স্কিন মাসেলের মধ্যে ইনসিশন দিয়ে খুঁজে দেখলাম পাস পাওয়া যাচ্ছে না, বেরোয় আসলে হবে না। মোস্টলি পাস থাকে পেরিস্টিয়ামের নিচে। যখনই আমরা পেরিস্টিয়ামকে থ্রাশ করে বা ছিদ্র করে ফেলবো তখনই গড়গড় করে পাসটা বেরোয় আসবে। সুতরাং এটা ইনসিশন দেওয়ার স্পেশাল ইনস্ট্রাকশন হচ্ছে আপ টু দ্য
ডিপ টু দ্য পেরিস্টিয়াম পর্যন্ত ইনসিশনের এক্সটেনশন থাকতে হবে। এই ম্যানেজমেন্ট প্ল্যান এইটুকুনই। কতদিন অ্যান্টিবায়োটিক দিতে হবে? এই একটা ক্ষেত্রে যেখানে প্রোফাইলেকটিক না, এটা তো আমরা থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক দিচ্ছি, থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যাট লিস্ট 4 উইক। এত প্রলং অ্যান্টিবায়োটিক কিন্তু আর কোথাও রিকমেন্ড করা হয় না। টাইফয়েডে রিকমেন্ড করা হয় 2 সপ্তাহ, এখানে অ্যাটলিস্ট 4 সপ্তাহ দিতে হবে। কমপ্লিকেশন কি হতে পারে অ্যাকুট অস্টোমাইলাইটিসের? কমপ্লিকেশন সেপ্টিসেমিয়া ইজ ডেঞ্জারাস ডেথফুল, তাতে ব্যাকটেরিয়ামিয়া আছেই, সে যে কোনো সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে। তারপরে ক্রনিক অস্টোমাইলাইটিস হয়ে যেতে পারে, তাহলে তো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? এই এজ গ্রুপের একটা সোয়েলিং আছে, এটা হচ্ছে খুব সিম্পল কথা, সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিস প্রায় ফ্রিকুয়েন্টলি আমাদের কনফিউশন হবে সেপটিক আর্থ্রাইটিসের সাথে। সেপটিক আর্থ্রাইটিসের এই একই এজ গ্রুপে সেপটিক আর্থ্রাইটিস খুব কমন হয়। সেপটিক আর্থ্রাইটিস এখন আর কমে গেছে কেন? আগে এটা সেপটিক আর্থ্রাইটিস বেশি হতো গনোরিয়া দিয়ে, গনোকক্কাস দিয়ে। এখন তো গনোরিয়া বলতে গেলে পাওয়া যায় না, সেই জন্য সেপটিক আর্থ্রাইটিসের ইনসিডেন্স এখন কম। এখন আর্থ্রাইটিস বেশি পাওয়া যায় ট্রমেটিক আর্থ্রাইটিস। ট্রমেটিক আর্থ্রাইটিস কাদের হয়? কোনো ইয়াঙ্গার পেশেন্টের যদি ট্রমেটিক আর্থ্রাইটিস, কিন্তু সব কথা আসবে পরীক্ষার সময়, ট্রমেটিক আর্থ্রাইটিস পাওয়া যায় তাহলে তোমাকে, বা হিমো আর্থ্রাইটিস, ট্রমেটিক আর্থ্রাইটিস তো বলে না, বলে হেমো আর্থ্রোসিস ফ্রিকুয়েন্টলি, তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে সেপটিক আর্থ্রাইটিস, হেমো আর্থ্রোসিস, একই রকম ফিচার নিয়ে আসবে। হেমো আর্থ্রোসিস যদি কারোর পাওয়া যায় তাহলে তোমাকে এক্সক্লুড করতে হবে যে ওই রুগীর হিমোফিলিয়া আছে কিনা, বিশেষ করে যদি সে মেল বেবি হয় বা মেল চাইল্ড হয়, হিমোফিলিয়া আছে কিনা। ফিমেলদের তো হিমোফিলিয়া পাওয়া যায় না, হয় না। তাহলে আজকে মনে হয় এটুকুন থাক। এখন পার্টিসিপেশন তো খুবই কম, আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, আর একটা কথা হলো যে তোমরা ক্লাস কন্টিনিউ করতে চাও কিনা। অর্থোপেডিক্স ট্রমাটোলজি আরও একদিন লাগবে, আমার কোনো অসুবিধা নাই। আমার তো মনে হয় তোমরা সবাই বাসায় আছো, বসে থাকার থেকে কিছু এক্সারসাইজ করতে অসুবিধা কোথায়? তোমরা যদি করতে চাও তাহলে আমি, আচ্ছা একজনে বলছে পেনিসিলিন হাইপার সেন্সিটিভিটি, আচ্ছা আমি এটা একটু বলি। এই জিনিসটা তোমাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে, হাইপার সেন্সিটিভিটি এক জিনিস আর টক্সিক ইফেক্ট আর এক জিনিস। হাইপার সেন্সিটিভিটি কি জিনিস? এটা হচ্ছে ইডিওসিনক্রাটিক ইফেক্ট। তার মানে তোমার বডির বিশেষ কোনো মেটাবলিক মেকানিজম বা এনজাইম ডেফিসিয়েন্সি থাকলেই হাইপার সেন্সিটিভিটি হবে। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন শুধু পেনিসিলিন না, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ইভেন স্টেরয়েডও হতে পারে। পৃথিবীতে এমন কোনো কেমিক্যাল নাই, হ্যাঁ, বা এজেন্ট নাই যাতে হাইপার সেন্সিটিভিটি হতে পারে না। কারণ হাইপার সেন্সিটিভিটি একটা স্পেশাল যে কোনো ওষুধে হতে পারে, সেটা টেস্ট করে নিতে হবে। আমি আমাদের সময় পেনিসিলিন প্রচুর ব্যবহার হতো, এখন হয় না। অল হেড ইঞ্জুরি রুগীকে পেনিসিলিন দেওয়া হতো, কাউকে আমি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখি নাই, বাট ইট ইজ ডেঞ্জারাস, কোনো সন্দেহ নাই। কিন্তু যে কোনো ওষুধে হতে পারে, এটা নিয়ে অ্যালার্ম হওয়ার কিছু নাই। আরেকটা জিনিস আমি বলে রাখি, পেনিসিলিন আবিষ্কার হয় কত সালে? এ কথা কিন্তু আমি লেকচার ক্লাসে বলেছি। পেনিসিলিন আবিষ্কার হয় 1928 থেকে 30 সালের মাঝে আবিষ্কার হয় এটা, এবং এটা ব্যবহার হয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1938 সালের পরে বেসিক্যালি ইউজ হয় এটা 1945 সালে। এই একমাত্র অ্যান্টিবায়োটিক পেনিসিলিন যেটা জন্মের পরে বা আবিষ্কারের পরে এর বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হয়েছে, এবং এটার কখনো নিষিদ্ধ হয় নাই। পেনিসিলিন আমরা ব্যবহার করি না, আমরা ইদানিং একটা টেন্ডেন্সি হচ্ছে দামি ওষুধ বা ব্যবহার করি, শুধু পেনিসিলিন না, যে কোনো দামি ওষুধ, কম দামি ওষুধ বাজারে তুমি পাবে না। এটা ওষুধের কোম্পানি আমাদের জিম্মি করে ফেলছে, কম দামি ওষুধে কম লাভ বেচে না, বেশি দামি ওষুধের প্রতি আমাদের উৎসাহ বেশি। আচ্ছা, সেটা আমি যাচ্ছি না। এই পেনিসিলিনের একটা স্পেশাল ইম্পর্টেন্স আছে। পৃথিবীতে একমাত্র অ্যান্টিবায়োটিক যার ডোজ রিলেটেড কোনো সাইড ইফেক্ট নাই। তুমি কোনো কোনো ক্ষেত্রে নিতে হয় 4 লাখ ইউনিট, কোনো কোনো ক্ষেত্রে নিতে হয় 40 লাখ ইউনিট। মানে মেনিনজাইটিস হলে 40 লাখ ইউনিট লাগে 4 ঘন্টা 6 ঘন্টা পর পর। এর কোনো, তুমি যদি 1 গ্রাম পেনিসিলিন, তোমার যদি অ্যালার্জি না থাকে বা হাইপার সেন্সিটিভিটি না থাকে, তুমি যদি 1 গ্রাম পেনিসিলিন খেয়ে ফেলো, তোমার কোনো সাইড ইফেক্ট হবে না, টক্সিক ইফেক্ট হবে না। একমাত্র অ্যান্টিবায়োটিক পৃথিবীতে যার কোনো ডোজ রিলেটেড সাইড ইফেক্ট নাই।
আর হাইপার সেন্সিটিভিটি স্পেশাল ইস্যু, এ নিয়ে অ্যালার্ম হয়। সে হাইপার সেন্সিটিভিটিতে এই যে কিছুদিন আগে এরিথ্রোমাইসিনে হলো একজনের, এই যে আমাদের অ্যাজিথ্রোমাইসিনে বাসা বাগেরহাটে হয়েছিল, তারপরে সেপ্টি একজনে হচ্ছে, এই প্যানিসি কি বলে অ্যানিটিডিনে হচ্ছে, যে কোনো ইভেন স্টিরয়েড হতে পারে, অ্যান্টিহিস্টামিনে হতে পারে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এটা ডিফারেন্ট জিনিস। এটা নিয়ে ভুল ইনফরমেশন বা ভুল ধারণা যেন তোমাদের না থাকে। ইট ইজ নট ডোজ রিলেটেড। এটা 1 ফুটা শরীরে দিলেই রিয়াকশন হবে, এটা আলাদা জিনিস, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। আর ডোজ রিলেটেডটা হলো বেশি ইম্পর্ট্যান্ট, যে ডোজ রিলেটেড সাইড ইফেক্ট আছে কিনা। দিস ইজ তোমাকে সচেতন থাকতে হবে, তুমি ওভারডোজ দিচ্ছ কিনা কোনো ওষুধে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? পেনিসিলিন হাইপার সেন্সিটিভিটি ওষুধের কিছু তেমন কিছু নাই, সব হাইপার সেন্সিটিভিটি যে ওষুধ দেই এখানে চিকিৎসা তাই। পেনিসিলিন হাইপার পেনিসিলিনকে উইথড্র করতে হবে এবং সারা জীবনে তাকে স্পেশাল হলো কাউন্সেলিং, বেঁচে থাকলে সারা জীবনে সে কোনোদিন আর পেনিসিলিন ব্যবহার করবে না, কারণ পেনিসিলিন সে যতবার ব্যবহার করবে ততবারই তার রিয়াকশন হবে যে কোনো সবজির ক্ষেত্রে। আচ্ছা, পেনিসিলিনের যদি অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে যদি পেনিসিলিনের রিয়াকশন হয় বা হাইপার সেন্সিটিভিটি থাকে, তাহলে পেনিসিলিন অ্যানালগ আরও অনেক কিছু আছে। পেনিসিলিন অ্যানালগ যেমন অ্যাম্পিসিলিন, এটা পেনিসিলিন অ্যানালগ। আজকাল যে মক্সাসিলিন অ্যামক্সিসিলিন পাওয়া যাচ্ছে, তারপরে অ্যামক্সিসিলিনের সাথে ক্লাভুলানিক অ্যাসিড দিয়ে পাওয়া যাচ্ছে। লট অফ ইভেন থার্ড জেনারেশন, এই যে অ্যাস্ট্রিওনাম থেকে শুরু করে আরও অনেক পেনিসিলিন সিনথেটিক ড্রাগ এসছে, এগুলো ব্যবহার করা যায়। অল আর পেনিসিলিন সিনথেটিক ড্রাগ, লট অফ পেনিসিলিন সিনথেটিক ড্রাগ। আমার এখন সব মনে আসছে না, পেনিসিলিন ড্রাগের অভাব নাই। তা না হলে এবার সেফালোস্পোরিন দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হলো পেনিসিলিন আর সেফালোস্পোরিন নিয়ে একটা ভুল ধারণা তোমাদের মধ্যে চলছে, আমাদের অনেক ডাক্তারের মধ্যে আছে। পেনিসিলিন আর সেফালোস্পোরিনের যে নিউক্লিয়াস, এর মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই, বেসিক কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে পেনিসিলিনের জেনারেশন কম এসছে, সেফালোস্পোরিনের জেনারেশন অনেক বেশি এসছে, এই জন্য এর স্পেকট্রাম বেড়ে গেছে। আর তুমি যদি ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন আর ফার্স্ট জেনারেশন পেনিসিলিন চিন্তা করো, শুধুমাত্র পার্থক্য হলো দামের, কার্যকারিতার কোনো পার্থক্য নাই। পেনিসিলিনের থেকে সেফালোস্পোরিনের দাম অ্যাটলিস্ট 10 গুণ বেশি। এই 10 গুণ বেশি আমাদের অ্যাডিক্টেড করে ফেলছে, আমরা অ্যাবিউজ হয়ে গেছি। পেনিসিলিন সেফালোস্পোরিন গ্রুপ ইজ নট এ ম্যাজিক, অনেকেই কিন্তু পছন্দ করে না, সিনিয়ররা বিশেষ করে পরীক্ষার সময় এগুলো বলা পছন্দ করে না। বিকল্প ওষুধ আছে, স্ট্রেপ্টোকক্কাসের সেন্সিটিভ যত সব ওষুধ আছে সেই সব তুমি ব্যবহার করবা। এখন কথা হলো যে তুমি যদি বলো আমি সেফটি একজন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন দেবো, কেন না? এটা আমি লেকচার ক্লাসে বলছি। থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক আর প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দুটো ভিন্ন জিনিস। থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক দিবা তুমি হচ্ছে যে ব্যাকটেরিয়াটা তোমার ক্ষতি করছে সেই ব্যাকটেরিয়াটাকে মারবা, অন্য ব্যাকটেরিয়াকে তুমি মারবা না। অন্য ব্যাকটেরিয়াকে মারলে তোমার কি হবে? অন্য ব্যাকটেরিয়া মারলে তোমার লাভ তো কোনো কিছু হবে না, ক্ষতি হবে। ক্ষতি কি? ক্ষতি হবে সুপার ইনফেকশন হবে। সুপার ইনফেকশন ইজ ডেঞ্জারাস। ইনফেকশন কন্ট্রোল করা যায়, সুপার ইনফেকশন কন্ট্রোল করা যাবে না। তোমার ক্ষতি করছে স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, তুমি কেন ইকোলাইকে ড্যামেজ করবা, সুডোমোনাসকে ড্যামেজ করবা? এটা তোমার ক্ষতি করছে না, কেন স্টাফাইলোকক্কাসকে মারবা? এটা তোমার ক্ষতি করছে না, ওই যে তোমার ক্ষতি হবে, চিকিৎসার কোনো লাভ হবে না। সেই জন্যে থেরাপিউটিক অ্যান্টিবায়োটিকের রোল হলো মোস্ট স্পেসিফিক অ্যান্ড ন্যারো স্পেকট্রাম, সব থেকে কম ব্যাকটেরিয়া মারবে কিন্তু প্রয়োজনীয় ব্যাকটেরিয়াটাকে মারবে, সেই অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক হচ্ছে যত ধরনের ব্যাকটেরিয়া এই ইনফেকশন করতে পারে সবগুলো মাথায় এনে সবগুলো ব্যাকটেরিয়া ড্যামেজ করে এমন একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, ওটা আমি আগেও আলোচনা করছি। আচ্ছা আচ্ছা, ক্লাস কন্টিনিউ করতে চাইলে অসুবিধা নেই, আমি তো মনে করি সবাই বাসায় আছো, আবার সেই আগের নিয়মেই হবে। আজকে হলো মঙ্গলবার, বৃহস্পতিবারে আমরা আলোচনা করব, কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে।